সো লাস্ট ক্লাসে আমরা কথা বলছিলাম হচ্ছে সেকেন্ডারি মার্কেট অপারেশন নিয়ে, এবং আমাদের মূলত যে পয়েন্টটা নিয়ে আমরা ফোকাস করেছিলাম সেটা হচ্ছে টিপিক্যালি একটা স্টক মার্কেটে ওয়ার্ডার গুলা কিভাবে প্লেস করা যায়। উই টক অ্যাবাউট দ্য পপুলার টাইপস অফ ওয়ার্ডার্স। যদিও আমি বলেছিলাম যে এই লিস্টটা এমন না যেটা একটা পরিপূর্ণ লিস্ট, এটার মাঝেও আসলে আরো আলোচনার দাবি রাখে। আমি শিওর আপনারা যখন ফার্দার ইনভেস্টমেন্ট কোর্স পড়বেন আপনাদেরকে যাই পড়াবে সেগুলো নিয়ে আলোচনা করবে, বাট অ্যাজ এ বেসিক যা দরকার আমি মনে হয় আমি এটা দিয়েছি আপনাদেরকে। এটা ছিল আমাদের একটা আলোচনা। দেন শর্ট সেল, পৃথিবীর অনেকগুলা ডেভেলপ মার্কেটে বাই এবং সেলের পাশাপাশি আমি ইকুইটি বাই না করেও এটাকে সেল করতে পারি, বা আমার পজিশনে না থাকার পরেও আমি এটা সেল করতে পারি। দ্যাটস নোন এজ শর্ট সেল। আমরা শর্ট সেলের কিছু ইস্যু আলোচনা করলাম, যে শর্ট সেল কখন আমাকে পজিটিভ রিটার্ন দিবে, কখন আমাকে নেগেটিভ দিবে। উই টক অ্যাবাউট দোজ থিংস। এবং আমরা চেষ্টা করেছি এটাও লিঙ্ক আপ করার, যে স্টপ বাইয়ের সাথে শর্ট সেলের কানেকশনটা কোথায়, সেটাও আমাদের একটা ফোকাস ছিল। দেন উই টক অ্যাবাউট মার্জিন ট্রেডিং। তার মানে হচ্ছে আমি শেয়ার বা স্টক কিনতেছি, কিন্তু ওটার জন্য পুরো টাকাটা আমার না, আমি কিছু টাকা আমার ব্রোকারেজ হাউস মোস্টলি ওর কাছ থেকে আমি লোন নিয়ে কিনতেছি। দেন আমরা দেখার চেষ্টা করলাম যে যখন আমি গেইন করি, যেহেতু আমার নিজস্ব ইকুইটি বেস অল্প থাকে ইন টার্মস অফ মার্জিন ট্রেডিং, আমি কিন্তু বেশ ভালো একটা হেফটি প্রফিট আর্ন করি দুইটা অ্যাঙ্গেল থেকে। একটা হচ্ছে আমার অনুমানটাও ঠিক ছিল, শেয়ারের দাম বেড়েছে, দ্যাটস ট্রু। এট দ্য সেম টাইম যেহেতু আমি আমার লেভারেজিং এর সিদ্ধান্তটা প্রপারলি করতে পারছি, আমার যে পজিটিভ রিটার্নটা ওটা লেভার্ড হয়েছে। On the other hand, on the quite other hand, I need to pay back my brokerage firm both the principal and the interest. আমাকে ইন্টারেস্টও পে করতে হবে, আমাকে প্রিন্সিপালও পে করতে হবে। যেহেতু আমাকে ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল দুইটাই পে করতে হবে, ঠিক আছে, এবং ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট আমার লস হলেও পে করতে হবে। সো যেহেতু আমার লস হলেও পে করতে হবে অ্যান্ড অল দ্যাট, আমি যেটা করেছি সেটা হচ্ছে যে আমি দেখিয়েছি সেটা হলো যে যখন আসলে লস হয়, যেহেতু আমার কিছু ফিক্স পেমেন্ট থাকবেই সবসময়, ফিক্স পেমেন্ট থাকার কারণে বিষয়টা আর একটু জটিল হয়ে যাচ্ছে। সো আমার যে নেগেটিভ রিটার্ন আসার কথা, যেটা হচ্ছে আমার ভুল অনুমানের কারণে, এটা আবার ম্যাগনিফাইড হয় জাস্ট বিকজ আমি লেভারেজ ইউজ করেছি। সো এই ছিল আমাদের মোটামুটি লাস্ট ক্লাসের আলোচনা। ওকে, তো আমাদের সেকেন্ডারি মার্কেটের আলোচনা চলতেছে, চলবেই, আমাদের আরো 2-3টা ক্লাস লাগবে সেকেন্ডারি মার্কেট নিয়ে। দেন আমরা বাংলাদেশের মার্কেট নিয়ে কথাবার্তা বলবো। সো আমার মনে হচ্ছে যে আজকে হচ্ছে আমাদের 22তম ক্লাস। 23, 24, 25, 26 এরকম পর্যন্ত আমাদের আসলে ক্যাপিটাল মার্কেট নিয়ে কথাবার্তা বলতে হবে। এবং আমি আপনাদের আগেই বলছিলাম ক্যাপিটাল মার্কেট বা হচ্ছে ইকুইটি মার্কেট, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় আলোচনা। আমরা বন্ড মার্কেট শেষ করেছিলাম, দেন আমরা ইকুইটি মার্কেট এসেছিলাম। ইকুইটি মার্কেটে আমরা বেশ কিছু সেগমেন্ট অলরেডি আলোচনা করেছি। একটা হচ্ছে প্রাইভেট ইকুইটি সেগমেন্ট, তার মানে হচ্ছে মোস্টলি ভেঞ্চার ক্যাপিটাল প্রাইভেট ইকুইটি। Obviously it could have been more detailed, but যেহেতু আমরা একটা সামারে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি সেই জন্য ডিটেলে যাই নাই। দেন হচ্ছে আমরা আইপিও নিয়ে কথাবার্তা বলছি একটা লেভেল পর্যন্ত। এখন আমরা সেকেন্ডারি মার্কেট নিয়ে কথাবার্তা বলতেছি। সো আপনাকে কিন্তু বুঝতে হবে যে প্রতিটা ক্লাসের আসলে একটা উদ্দেশ্য থাকে, এবং উদ্দেশ্যটা কি ওটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে। সো আমরা আশা করি যেহেতু আপনারা ফাইন্যান্স স্টুডেন্ট এবং আপনারা 4 বছর এগুলাই পড়বেন, আপনাদের মধ্যে ওই লেভেলের একটা নলেজ বেস বা একটা ইনটিউশন গ্রো করবে যে কোন ক্লাসের উদ্দেশ্যটা কি, ঠিক আছে। এনিওয়েজ, আমরা তাহলে আমাদের আজকের পড়ালেখা শুরু করি। আমি আপনাদের সাথে একটা স্ক্রিন শেয়ার শুরু করব এখন, একটু ওয়েট করেন। আপনারা কি সবাই ক্লাস 22 নামে কিছু দেখতে পাচ্ছেন? Yes, sir. পারফেক্ট, পারফেক্ট। সো আমরা এই হেডিং এর আন্ডার আলোচনাগুলো করতেছিলাম, এবং ইকুইটি মার্কেট আমি আগেই বলেছি ইকুইটি মার্কেটে আমাদের যাবতীয় আলোচনা হচ্ছে আপনাদের জেফ মাদুরের বইয়ের চ্যাপ্টার 10, 11, 12। ইভেনচুয়ালি আমি যখন শেষ করব এই 3টা চ্যাপ্টারের কিছু বেসিক জিনিস আমি শেষ করে ছাড়বো। সো 10, 11, 12 জেফ মাদুরা, আস্তে আস্তে আমরা আমাদের মতো করে, আমি আমার মতো করে আপনাদেরকে এগুলো নিয়ে আলোচনা করতেছি। সো আমাদের আজকের যে আলোচনাটা হবে দ্যাট ইজ বিট ডিফারেন্ট ফ্রম লাইক দ্য আর্লিয়ার ক্লাস। আজকে আমাদের মূল আলোচনাটা হবে, আজকে আমাদের মূল আলোচনা যদি বলেন ইস্যু নাম্বার 1।
আমাদের প্রথম আলোচনাটা হচ্ছে, একটু আমাকে সময় দেন। এগেইন এটার উপর ডিটেইলে আপনারা কোর্স পাবেন, তারপর আমাদের যেহেতু বইতে আছে আমি আলোচনা করে দিচ্ছি। ওকে, সো আমরা মোটামুটি এই ইস্যুগুলা আলোচনা করার চেষ্টা করব আমাদের আজকের ক্লাসে। যদি এরকম হয় আজকের ক্লাসে শেষ না হয়, তাহলে হয়তো আমাদের একটা ক্লাসের পার্শিয়াল লাগতে পারে। সো শুড উই স্টার্ট স্টক ভ্যালুয়েশন মেথড? হ্যালো, Yes, sir. Yes, sir. পারফেক্ট। সো আপনাদের টেক্সটে আমাদের ফার্স্ট যে ইস্যুটা স্টক ভ্যালুয়েশন, তার মানে হচ্ছে কিভাবে একটা স্টকের আমরা अगेन ভ্যালুয়েশন এবং প্রাইসিং কি সেম? না স্যার, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ভ্যালু এন্ড প্রাইস? স্যার ভ্যালুয়েশন হচ্ছে কি যে ওই স্টক বা ওই ইনস্ট্রুমেন্টটার যে ইন্টারনাল যে ভ্যালুটা ক্যারি করতেছে, অ্যাকচুয়াল যে ভ্যালুটা ক্যারি করতেছে, আর প্রাইসিং হচ্ছে স্যার মার্কেটে স্যার যেটা ট্রেড হচ্ছে। তার মানে হচ্ছে ভ্যালু ওয়ান কাইন্ড অফ মাইক্রো ডেটা। আমার কাছে যেটার ভ্যালু আছে, ইয়েস স্যার, আপনার কাছে সেটার ভ্যালু নাও থাকতে পারে, তাই না? ইয়েস স্যার, মাইক্রো ডেটা। বাট প্রাইস হচ্ছে মার্কেট ডিটারমাইন্ড একটা মূল্যায়ন, যেটা একটা গিভেন পয়েন্ট অফ টাইম সবার জন্যই সত্য, এই তো Yes, sir. ভ্যালুয়েশন এন্ড প্রাইস। ওকে, সো আমরা এখন দেখার চেষ্টা করব, প্রাইস তো সবাই দেখতে পাচ্ছে, তাই না? মার্কেটে প্রাইস যেটা আছে সেটা তো সবাই দেখতে পাচ্ছে, এভরিবডি ক্যান সি দ্যাট প্রাইস। প্রতিদিন ধরেন এখন যে ট্রেড হচ্ছে, ফর এক্সাম্পল আই গেস ট্রেড কি শুরু হয়েছে? আপনারা কি একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার, Yes, ঢাকা স্টক sir. এক্সচেঞ্জের। So just look at the news scroll. Can you see it? AB Bank, ACI Formulation, MC, sorry, Acme, Active Fine. Can you see that? ইয়েস স্যার, Hello. So এই যে এখানে যে 17 টাকা দেখাচ্ছে, আলহাজ টেক্সটাইল 37 টাকা, দাম পড়ে গেছে কিছুটা। আল আরাফা ব্যাংক, ঠিক আছে, অল ট্যাক্স, ওকে, এমবি ফার্মা। সো হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ দ্যাট এই যে এখানে দেখতে পাচ্ছেন 42 টাকা, আনোয়ার গ্যালভানাইজিং 114, ঠিক আছে, এওএল কি জিনিস আমি বলতে পারতেছি না, অ্যাপেক্স ফুড 122। সো এগুলা কি ভ্যালু না প্রাইস? প্রাইস। So price হবে না? অবভিয়াসলি প্রাইস, তাই না? এটা হচ্ছে মূলত হলো প্রাইস। সো আমরা কি নিয়ে কথা বলতেছি? আমরা কথা বলতেছি ভ্যালু নিয়ে, ঠিক আছে। সো তার মানে কি? তার মানে হচ্ছে এই প্রাইসে এখন ট্রেড হচ্ছে, যেটার মধ্যে আসলে বায়ার এবং সাপ্লায়ার দুই পার্টির এক ধরনের অ্যাসেসমেন্ট আছে, তাই না? বায়ার এবং সাপ্লায়ার দুইটা পার্টির অ্যাসেসমেন্টের সমন্বয়ে একটা প্রাইস নির্ধারিত হয়েছে, এই তো। ইয়েস স্যার। তো আমরা এখন বের করার চেষ্টা করব, প্রাইস তো হলো গিভেন। সো আমরা বের করার চেষ্টা করব, যে দেখার চেষ্টা করব যে কিভাবে আমরা একটা স্টকের ভ্যালুয়েশন করতে পারি, ঠিক আছে। সো আপনাদের বইতে কম বেশি 3টা টেকনিকের কথা বলা আছে। রিয়েলিটি হচ্ছে দেয়ার আর লটস অফ, মানে মাচ মোর টেকনিকস, বাট ইউ নো
যেহেতু এটা স্টার্টিং পয়েন্ট, যেহেতু এটা একটা চ্যাপ্টারের একটা অংশ, আমি শুধুমাত্র ওই মেথডগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি যেগুলো আপনাদের টেক্সটে আছে রাইট নাও, ঠিক আছে? সো আমরা শুরু করি আমাদের আজকের আলোচনা, স্টক ভ্যালুয়েশন। সো আমরা ওই প্রাইসটাকে ঠিক করার চেষ্টা করতেছি না, দ্যাট প্রাইস ইজ নট আওয়ার হেডেক, ওটা তো অটোমেটিক্যালি জানতেই পারবো। আমরা দেখার চেষ্টা করব যে এটার ভ্যালুয়েশন কিভাবে করা যেতে পারে। প্রাইস আর্নিং মেথড এটা আপনারা খুব ইজিলি পিক করতে পারবেন। কেন পিক করতে পারবেন মনে আছে? প্রাইস আর্নিং কোথায় ইউজ করা হয়েছিল? ক্যান এনিওয়ান টেল মি? রিলেটিভ ভ্যালুয়েশনে। সেটা তো প্রাইস আর্নিং মেথড একটা রিলেটিভ ভ্যালুয়েশন, এটা কোথায় ইউজ করা হয়েছিল মনে আছে আপনার? আমাদের ক্লাসে এটা আমরা এক জায়গায় বলছিলাম, ইউজ করছিলাম, কোথায় করছিলাম? গুগল ইয়াহু স্যার ওই টপিকটা। ওই টপিকের কমন নাম কি? গুগল ইয়াহু তো কোনো টপিক না, ওটা ছিল আইপিওর তে আসা একটা কোম্পানির দাম কত হইতে পারে, অফার প্রাইস কত হইতে পারে, ওইটার জন্য একটা বেঞ্চমার্ক হিসাবে আমরা প্রাইস আর্নিং মেথড দিয়ে আমরা একটা বেঞ্চমার্কিং করেছিলাম, তাই না? স্যার ওকে ফাইন। সো আমি একটা কাজ করি, আমি বই থেকে কিছু জিনিস কপি করে নিয়ে আসি, সো দ্যাট আমি অঙ্কটাকে বানাইতে পারি। অঙ্কটা তো খুব সিম্পল হবে, বাট আমাদের এটার বাইরে কিছু কথাবার্তা বলার দরকার আছে। অঙ্ক তো খুব সিম্পল, এটা কোনো অঙ্কই নাই, বাট এটার বাইরে কিছু কথাবার্তা বলার দরকার আছে, যেটা হয়তো বা গুরুত্বপূর্ণ। Okay, let's talk about this case. Consider a firm that is expected to generate earning of $3 per share next year. তাহলে এটা কবেকার ইপিএস? নেক্সট ইয়ারের। নেক্সট ইয়ারের ইপিএস এটা। আচ্ছা, the mean ratio of stock price to expected earning of the competitors of the same industry is 15. মিন মানে হচ্ছে অ্যাভারেজ, ঠিক আছে? কাদের অ্যাভারেজ? কম্পিটিটরদের অ্যাভারেজ। কার সাপেক্ষে? প্রাইসের সাথে আর্নিং এর। তার মানে এটা এখানে আসলে কি দেওয়া আছে? এখানে কি দেওয়া আছে? এই ডাটাটাতে কি দেওয়া আছে আমাকে বলবেন কি? এটা কি ইন্ডাস্ট্রির কোনো প্রাইস আর্নিং মাল্টিপল নাকি? জি, দেখেন এখানে বলা আছে দ্য মিন রেশিও অফ স্টক প্রাইস টু এক্সপেক্টেড আর্নিং। দেখেন রেশিও অফ, এটা খেয়াল করেন, রেশিও অফ প্রাইস টু আর্নিং, তার মানে কি? পি মাল্টিপল। ইয়েস স্যার। কাদের বলা হচ্ছে? কম্পিটিটরদের, অ্যাভারেজ কম্পিটিটরদের, ঠিক আছে? অফ দ্য সেম ইন্ডাস্ট্রি, তার মানে এই কোম্পানি যে ইন্ডাস্ট্রিতে বিলং করে, সেম ইন্ডাস্ট্রিতে কম্পিটিটরদের আগামী বছরের আর্নিং কে যদি আজকের প্রাইস দ্বারা ভাগ করা হয়, তাহলে এটা মোটামুটি কত আসে? 15 আসতেছে। তাহলে এই কোম্পানির দাম কত হবে? শেয়ারের দাম কত হবে? এটা কি আমরা পারি না? ক্যান উই ডু ইট? ইয়েস স্যার। দেখেন এই ইন্ডাস্ট্রিতে এই কোম্পানি যারা কম্পিটিটর আছে, ওদের ফিউচারের 1 টাকা আর্নিং এর জন্য মার্কেট কত টাকা প্রাইসিং করতেছে? 15 টাকা প্রাইসিং করতেছে। আবারও বলি, প্রাইস আর্নিং মাল্টিপল ধরেন 10, এটার মানে কি? এটার মানে হচ্ছে 1 টাকা আর্নিং এর এগেইনস্টে 10 টাকা প্রাইসিং করা হচ্ছে। সো আমি যে ইন্ডাস্ট্রিতে বিলং করি, ফার্মটা যে ইন্ডাস্ট্রিতে বিলং করতেছে, ওই ইন্ডাস্ট্রিতে 1 টাকা আর্নিং এর এগেইনস্টে তারা 15 টাকা পর্যন্ত প্রাইস দিতে রাজি আছে। সো ইন্ডাস্ট্রি প্রাইস আর্নিং কত? 15। জি, ইন্ডাস্ট্রি প্রাইস আর্নিং হচ্ছে ইন্ডাস্ট্রি প্রাইস আর্নিং হচ্ছে 15। আর আমার নেক্সট ইয়ারের আর্নিং কত? $3. জি, আমার নেক্সট ইয়ারের আর্নিং হচ্ছে 3 টাকা। সো ইন্ডাস্ট্রিতে যেখানে 1 টাকা আর্নিং এর এগেইনস্টে 15 টাকা প্রাইসিং করা হচ্ছে, তাহলে আমার 3 টাকার জন্য আমার দাম কত হওয়া উচিত? 45 টাকা। 45 টাকা। সো অঙ্কটা টেকনিক্যালি তো খুব সিম্পল, তাই না? মানে এটা অঙ্কটা করাটা তো খুব সিম্পল। এই ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? অঙ্কটাতে করা খুব সিম্পল। হ্যালো, ইয়েস স্যার, এটা সিম্পল। এটা তো একটা বেসিক ঐকিক নিয়মের অঙ্ক, তাই না? ওকে, এখন আসেন এটা ঝামেলাগুলো নিয়ে আমি একটু আলোচনা করি। যে ঝামেলাগুলো হচ্ছে মোর কনসেপচুয়াল, আচ্ছা, কিছু ঝামেলা আমি একটু হালকা করে বলি। এখানে কি বের করা হচ্ছে দেখেন তো? ইন্ডাস্ট্রি প্রাইস আর্নিং, তাই না?
জি স্যার। এখন কথা হচ্ছে ইন্ডাস্ট্রি ডেফিনেশন কি, এটা কিন্তু অ্যানালিস্টের চয়েস। অ্যানালিস্ট চাইলে অনেক মানে একটা ডিটেইল ডেফিনেশন ইউজ করতে পারে ইন্ডাস্ট্রির জন্য, অ্যানালিস্ট চাইলে ইন্ডাস্ট্রিটার যে ডেফিনেশনটা ইউজ করবে সেটাকে অনেক ন্যারো করতে পারে। তার মানে ইন্ডাস্ট্রি বলতে আমি আসলে কি বুঝাচ্ছি ওই ক্ষেত্রে আমার একটা চয়েস আছে। আচ্ছা, আমি একটা ছোট্ট জিনিস আপনাদের শেয়ার করি, তাহলে আপনারা একটু ধরতে পারবেন যে আমি যে কথাটা বললাম যে ইন্ডাস্ট্রির চয়েসের ক্ষেত্রে আমি চাইলে ন্যারো ভার্সন ইউজ করতে পারি, আমি চাইলে একটা ওয়াইড ভার্সন ইউজ করতে পারি। এখানে আমি আসলে কি বলার চেষ্টা করছি একটু ওয়েট করেন, আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো এখন জাস্ট দেখাবার জন্য। আপনারা কি নতুন একটা ফাইল দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। ওকে ফাইন। আচ্ছা, রিটেইলিং বলতে আপনারা কি বুঝেন বলেন তো? রিটেইলিং এটার মানে কি? আমাদের পুরা ক্লাস রিটেইলিং বলতে আমরা আসলে কি বুঝি? স্যার এটা কি রিটেল ইন, লাস্টে কি শুধু আইএন? ভাই রিটেইলিং মানে রিটেইল শপ, হ্যাঁ এটার মানে কি? রিটেইল, হোয়াটস দ্য মিনিং অফ রিটেইল? হ্যালো স্যার সরাসরি কনজিউমারের কাছে যে প্রোডাক্ট মানে দেওয়ার জন্য ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করে। গিভ মি অ্যান এক্সাম্পল, রিটেইলিং মানে কি? একটা এক্সাম্পল দেন, রিটেইলিং মানে কি? রিটেইল শপের একটা এক্সাম্পল দেন স্যার। স্যার আশেপাশে যে কোনো কেএফসি রেস্টুরেন্ট হতে পারে, কেএফসি বা মিঠাইয়ের একটা রেস্টুরেন্ট হতে পারে, যেটা হচ্ছে গিয়ে মানে এরকম ভাবে মানে কি বলে ম্যানুফ্যাকচারার থেকে যে ওইগুলো নিয়ে খাবারগুলো নিয়ে এসে দেন ফাইনাল কনজিউমারের কাছে সেল করে। অথবা স্যার কোনো ডিপার্টমেন্টাল স্টোর হতে পারে এক্স্যাক্টলি, আশেপাশে। স্বপ্ন, আগোরা, মিনাবাজার সবই হচ্ছে রিটেইলার। ঠিক আছে, স্বপ্ন, আগোরা, মিনাবাজার রিটেইলার। আপনার পাশে যে মুদির দোকানটা, গ্রোসারি শপ, সেটাও এক ধরনের রিটেইলিং করে। মিঠাই, এটাও এক ধরনের রিটেইলিং করে। কনফেকশনারি সেও রিটেইলিং করে। ঠিক আছে, ইভেন আপনি যদি মনে করেন যে কাঁচা বাজার, মাছ মাংস, এগুলো এক ধরনের রিটেইলিং। ঠিক আছে, রিটেইলিং এর ডেফিনেশন তো অনেক বড়। ঠিক আছে, আর ইউ গেটিং মাই পয়েন্ট? আচ্ছা, এখন Yes, sir. আমি এখানে যেটা আনছি সেটা হচ্ছে যে আমেরিকান কোম্পানিগুলোকে যেগুলোকে রিটেইলিং বলা হয়, এটার মধ্যে অনেকগুলো সাব সেগমেন্ট আছে। এটা হচ্ছে আমেরিকাতে কিভাবে ইন্ডাস্ট্রি, রিটেইলিং ইন্ডাস্ট্রিকে ডিফাইন করা হচ্ছে। আপনি অবাক হয়ে যাবেন, কিছু জিনিস আমরা খুব ইজিলি পিক করতে পারবো। ফর এক্সাম্পল দেখেন, ডিপার্টমেন্টাল স্টোর, অবভিয়াসলি এটা রিটেইলিং। ক্যাটালগ শোরুম রিটেইলিং, জেনারেল মার্চেন্ডাইজ স্টোর, এটাও রিটেইলিং। দ্যাটস ফাইন, নো ডাউট অ্যাবাউট দ্যাট, এগুলো রিটেইলিং। কিন্তু ওরা যখন রিটেইলিং কে ডিফাইন করে, ওরা এটার মধ্যে ধরেন হচ্ছে বাড়ি বানাবার সরঞ্জামাদি বিক্রি করে যারা, ফর এক্সাম্পল ধরেন হচ্ছে নাজিরা বাজারের দিকে অনেকগুলা রড, সিমেন্ট, বালি, সুরকি বানাবার দোকান আছে, ওইটাও আমেরিকার ডেফিনেশনে রিটেইলিং। ঠিক আছে, ধরেন আপনি আপনার বাসাতে যে গাছগুলা লাগান না, চারা গাছ টাছ, নার্সারি, এটাকেও তারা রিটেইলিং বলতেছে। একটু উইয়ার্ড টাইপের, বাট দ্যাটস রিটেইলিং, তাদের ভার্সন এটা রিটেইলিং। ওকে, মিউজিক ইনস্ট্রুমেন্ট বিক্রি করে আমাদের এই এলিফ্যান্ট রোডের সামনে, ওই যে একটা ইয়া আছে, সিটি কলেজের এখানে কিছু দোকান টোকান আছে, ওইটাও নাকি ওদের ডেফিনেশনে রিটেইলিং। গান টান, সিডি বিক্রি করে, ওরাও রিটেইলিং। রেডিও, কনজিউমার প্রোডাক্ট বিক্রি করে, ওরাও রিটেইলিং। হাতিলের মতো বা হচ্ছে অটোবির মতো যারা ফার্নিচার বিক্রি করে, ওরাও রিটেইলিং। ঠিক আছে, মোটরসাইকেল বিক্রি করে, তাদের ভার্সনে ওরাও রিটেইলিং। গ্যাস স্টেশন, এটাও রিটেইলিং। সো তাদের ভার্সনে, মানে আমেরিকান ভার্সনে, রিটেইলিং এর ডেফিনেশনে দুনিয়ার যত রকমের প্রোডাক্ট আছে, ধরেন বই বিক্রি করার দোকান, সেটাও রিটেইলিং। জুয়েলারি শপ, সেটাও কিন্তু রিটেইলিং। আচ্ছা, আমি একটু আগে কি বলছিলাম খেয়াল করেন, আমাদের অঙ্কটাকে খেয়াল করেন। আমরা কি করতেছি? ইন্ডাস্ট্রি প্রাইস আর্নিং কে গুণ করতেছি কি দিয়ে? ইপিএস দ্বারা। ইন্ডাস্ট্রি প্রাইস আর্নিং কে গুণ করতেছি আমার কোম্পানির ইপিএস দ্বারা, তাই না? আমার কোম্পানির sir. ইপিএস। আচ্ছা, এখন ইন্ডাস্ট্রি যে ডেফিনেশনটা, ইন্ডাস্ট্রি, সো লুক, কোনো একজন লোক যদি আমাদের এই যে ফার্মা ফ্রেঞ্চের 48টা ইন্ডাস্ট্রি ক্যাটাগরাইজেশনে যদি বিলিভ করে, সে হয়তোবা তার ইন্ডাস্ট্রির মধ্যে সবাইকে রাখবে রিটেইলিং হিসাবে। আর গেটিং মাই পয়েন্টটা কি ধরতে পারতেছেন?
আমি যদি একটা বড় ইন্ডাস্ট্রিতে বিলিভ করি যে আপনারা যেটা বললেন না, ম্যানুফ্যাকচারের কাছ থেকে প্রোডাক্ট কিনে এনে যে হচ্ছে এন্ড লেভেল কনজিউমার কাছে বিক্রি করে অ্যাজ এন ইন্টারমিডিয়ারি, সবাই হচ্ছে রিটেইলার। ইফ আই বিলিভ ইন দ্যাট ডেফিনেশন, তাহলে তো হচ্ছে মানে অনেক টাইপের কোম্পানি সবাই কিন্তু রিটেইলিং এর মধ্যে পড়তেছে, তাই না? জি স্যার। এখন ধরেন আমাকে দায়িত্ব দিল কেউ যে ভাই আপনি স্বপ্নের ভ্যালুয়েশন করেন, স্বপ্ন একটা প্রাইভেট কোম্পানি, লেটস ফরগেট দ্য পাবলিক কোম্পানি, সরি মানে ধরেন এটা পাবলিক কোম্পানি, যদি এটা প্রাইভেট এখন ধরেন, বা আমি জানি না এটা কি প্রাইভেট না পাবলিক, এটা এসি এর আন্ডারে থাকলে এটা ইনডিরেক্টলি হচ্ছে পাবলিক, না হলে এটা প্রাইভেট, এনিওয়েজ। সো ধরেন আমাকে কেউ বললো যে স্বপ্নের ভ্যালুয়েশনটা করতে, তো সে আমাকে স্বপ্নের আর্নিং পার শেয়ার দিয়ে দিল, ভালো কথা। এখন প্রবলেম হচ্ছে স্বপ্নের ক্ষেত্রে যদি প্রাইস আর্নিং ইউজ করা হয়, আমার কি এত ওয়াইড ডেফিনেশন অফ ইন্ডাস্ট্রি রিটেইলিং এর দরকার আছে, নাকি আমি আর একটু ট্রাঙ্কেট করতে পারি? কি মনে হয়? আরেকটু ন্যারো করলে বেটার হয়। আর একটু ন্যারো করলে বেটার হয়। কেমন ন্যারো করলে? দেখেন, আমি যদি এভাবে চিন্তা করি, স্বপ্নতে জেনারেলি কি কি বিক্রি করে? স্বপ্নতে কি এগুলো বিক্রি হয়? ফ্রুট, ভেজিটেবল, ইয়েস বিক্রি হয়। স্বপ্নের দোকানে কি মাছ মাংস পাওয়া যায়? জি স্যার পাওয়া যায়। ডেইরি প্রোডাক্ট পাওয়া যায়? ইয়েস পাওয়া যায়। বেকারি আইটেম পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায়। এন্ড অবভিয়াসলি এটার মধ্যে কিছু কাপড় চোপড় পাওয়া যায়, তার মানে অ্যাপারেল পড়বে, ঠিক আছে? সো আমি যদি এই বিশাল বড় ইন্ডাস্ট্রি ডেফিনেশনের মধ্য থেকে ওইগুলাকে পিক করি যেগুলো ডিরেক্টলি স্বপ্নতে পাওয়া যাচ্ছে, তাহলে আমার ডেফিনেশনটা মোর রোবাস্ট হলো না স্যার? ইয়েস স্যার। আবার কেউ কেউ মনে করতে পারে যে না, আমার ডেফিনেশনের মধ্যে খালি রিটেইলিং কেন, আমি এটার মধ্যে হোলসেলও ঢুকাবো। তার মানে আমি যেটা ফোকাস করার চেষ্টা করতেছি খুব সাটেল জিনিস, সেটা হচ্ছে ইয়েস ইট ইজ ভেরি ইজি টু ডু এ ভ্যালুয়েশন ইউজিং প্রাইস আর্নিং মাল্টিপল। It's very easy, it's fairly very easy to do a valuation using a price earning multiple, যেখানে আপনি আপনার কোম্পানি ইপিএস কে কি দ্বারা গুণ করতেছেন? ইন্ডাস্ট্রি প্রাইস আর্নিং দিয়ে গুণ করতেছেন। ফ্যান্টাস্টিক, হইতেই পারে। কিন্তু ইন্ডাস্ট্রি ডেফিনেশনটা কি? এটা কি পার্সন টু পার্সন ভেরি করতে পারে না? জি স্যার। এটা কি ধরতে পারছেন কেন ভেরি করতে পারে? বুঝতে পারছি কি আমি? আচ্ছা ইয়েস স্যার। পারফেক্ট, এটা গেল একটা। এখন ইন্ডাস্ট্রি ধরতে হবে, এটা কে বলছে? যেমন আপনার একটু আগে একটা মেয়ে বলতেছিল যে স্যার আমরা যখন ইয়াহু ফাইন্যান্সের অফার প্রাইস ঠিক করতেছিলাম, সরি আমরা ইয়াহু না অন্য কোনটা, দাঁড়ান লেট মি, একটা ছিল ফেসবুক আর একটা ছিল গুগল, আমরা যখন গুগলের ভ্যালুয়েশন করতেছিলাম ওইটাকে গুণ করছিলাম কি দিয়ে? ইয়াহু দিয়ে। ওটা কি কোনো ইন্ডাস্ট্রি ছিল না, এটা কোম্পানি ছিল। কোম্পানি ছিল। তার মানে ইন্ডাস্ট্রি করতে হবে এরকম না, ইট ক্যান বি এ স্পেসিফিক পিয়ার গ্রুপ or so it can be a specific peer or it can be a group of peers, তাই না? ইন্ডাস্ট্রি হইতে পারে, একটা কোম্পানি হইতে পারে, এক ধরনের দুই তিনটা কোম্পানি হইতে পারে। তার মানে কি আপনার বেঞ্চমার্ক কি হবে ওটা কি আপনার চয়েস না? জি স্যার। বেঞ্চমার্ক কি হবে এটা আপনার চয়েস। এটা গেল একটা কথা। এখন আসুন দুই নম্বর ইস্যুতে, ইপিএস। ইপিএস কার ইপিএস এটা স্যার? ফার্মটার ইপিএস। ওই ফার্মটার ইপিএস। আচ্ছা ফাইন, এখানে কোন ইপিএস এর কথা বলা হচ্ছে? দেখেন তো, এখানে তো বলা হচ্ছে ইপিএস নেক্সট ইয়ারের, তাই না? খেয়াল করে দেখেন নেক্সট ইয়ার ইপিএস, তার মানে এটা আমি এখনো জানি না, এটা আমি অনুমান করব। এখানে আপনার চয়েস আছে, আপনি চাইলে হিস্টোরিক্যাল ইপিএস ইউজ করতে পারেন, যেটা লাস্ট অ্যাভেলেবল অ্যানুয়াল রিপোর্টে আছে, আপনি চাইলে এটাও ইউজ করতে পারেন। বুঝতে পারলাম কি কথা? জি স্যার। আপনি চাইলে কোয়ার্টারলি ইপিএস গুলোকে যোগ করে একদম মোস্ট রিসেন্ট ইপিএস বের করতে পারেন, যেটাকে বলা হচ্ছে রোলিং ইপিএস। তার মানে আপনি চাইলে সামনের বছরের ফরওয়ার্ড লুকিং ইপিএস ইউজ করতে পারেন, আপনি চাইলে হিস্টোরিক্যাল লাস্ট অ্যাভেলেবল অ্যানুয়াল ইপিএস ইউজ করতে পারেন, আপনি চাইলে আনঅডিটেড রোলিং ইপিএস ইউজ করতে পারেন। ইটস ইওর চয়েস। So what I'm trying to say is that yes it's very easy. প্রাইস আর্নিং মেথড একটা রিলেটিভ ভ্যালুয়েশন মেথড, যেখানে আমরা বেঞ্চমার্কের সাপেক্ষে আমার কোম্পানির মূল্যায়ন করি, বেঞ্চমার্কের সাপেক্ষে আমি আমার কোম্পানির মূল্যায়ন করি। দ্যাটস ফাইন, বাট as an analyst I have a number of choices to make, এবং প্রতিটা চয়েস যে একই জায়গায় নিয়ে যাবে তাও না। আমি ইন্ডাস্ট্রি ডেফিনেশনে আমি আমার মতো করে ন্যারো ডাউন করতে পারি, আমি আমার মতো করে ব্রডার ডেফিনেশন করতে পারি। I may not use even the industry, I can go for a very good peer or I can go for a set of peers. ইপিএস ডেফিনেশন দেওয়ার সময়, ইপিএস কি ডিফাইন করার সময় আমার অনেকগুলো চয়েস আছে। আমি চাইলে লাস্ট অ্যাভেলেবল অ্যানুয়াল রিপোর্টের ইপিএস ইউজ করতে পারি, আমি চাইলে ফরওয়ার্ড লুকিং ইপিএস ইউজ করতে পারি, আমি চাইলে কোয়ার্টারলি ইপিএস গুলোকে যোগ করে একটা রোলিং টাইপের ভাইবও দিতে পারি। তার মানে কি there are number of choices, তাই না? ইয়েস স্যার। ওকে, এটা কি এই পর্যন্ত বুঝতে পারলাম? তার মানে প্রাইস আর্নিং মেথড দিয়ে স্টক ভ্যালুয়েশন করা যায়, বাট যেটা আমরা এখন ট্যাগলাইন সেটা হচ্ছে ইট শুড বি অ্যান অ্যাপেল টু অ্যাপেল কম্পারিজন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাপেল টু অ্যাপেল কম্পারিজন? মানে আপেলের সাথে আপেলকে কম্পেয়ার করতে হবে, ঠিক আছে? একটা কোম্পানি সাথে আরেকটা কোম্পানি যখন আপনি
ইভালুয়েশনটা করবেন, there should be an apple to apple comparison, তার মানে সিমিলার টাইপের বেঞ্চমার্কের সাথে সিমিলার টাইপের বেঞ্চমার্কের কম্পারিজন হবে, আমরা যাতে এলোমেলো না করে ফেলি ব্যাপারটাকে। ক্লিয়ার এ পর্যন্ত? জি স্যার। ওকে, এই ছিল প্রাইস আর্নিং মাল্টিপলের একটা এক্সাম্পল যেটার মাধ্যমে আমরা ভ্যালুয়েশন করতে পারি। সো ফার সো গুড। প্রাইস আর্নিং কি একমাত্র রিলেটিভ ভ্যালুয়েশন মেথড? অ্যান্সার হচ্ছে না। আমরা দেখেছি যে প্রাইস টু বুক ভ্যালু ইউজ করা হয়, প্রাইস টু সেলস ইউজ করা হয়, প্রাইস টু ক্যাশ ফ্লো ইউজ করা হয়। এট টাইমস উই আর প্রিটি ইনোভেটিভ অ্যাজ ওয়েল। আমরা অন্য টাইপেরও ইভালুয়েশন ইউজ করতে পারি, লাইক হচ্ছে কয়টা অর্ডার ফুলফিল করা হচ্ছে, নাম্বার অফ হিটস ইন এন ওয়েবসাইট, অনেক টাইপের আমরা দেখছি রিলেটিভ ভ্যালুয়েশনে। ইট ক্যান বি প্রিটি ইনোভেটিভ অ্যাজ ওয়েল। বাট আমি এই আলোচনাটাকে এখানেই শেষ করতেছি বিকজ আমাদের বইতে আর বাইরে যায় নাই, সো আমিও যাচ্ছি না, আমি এতটুকু রাখলাম। বাট ইট ক্যান বি এ ভেরি বিগ ডিসকাশন, আমি এতটুকু রাখলাম। বাট এটা কি ক্লিয়ার এই পর্যন্ত? সো প্রাইস আর্নিং মেথড হচ্ছে এক ধরনের, কি ধরনের মেথড এটা? ইটস এ কাইন্ড অফ এ রিলেটিভ মেথড, তাই না? জি স্যার। এবং আইপিও তে জেনারেলি এটা অনেক বেশি ইউজ করা হয়। আচ্ছা, এবার আসেন কিছু অ্যাবসলিউট ভ্যালুয়েশন দেখাই। রিলেটিভ তো গেল, একটা হচ্ছে এখন দেখাবো আমার কোম্পানির উপরই, আমার কোম্পানির ফান্ডামেন্টাল অনুযায়ী আমি ভ্যালুটা বের করতেছি, যেটা হচ্ছে একদম আমার কোম্পানি স্পেসিফিক। সো একটা হলো পপুলার, আপনারা সবাই দেখছেন এটা, তাই না? হ্যাভ ইউ পিপল সিন দ্যাট? ডিডিএম স্যার কি ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড অনুযায়ী ডিভিডেন্ড গুলোকে করা হয় নাকি? have you seen that thing, DDM, dividend discount model? হ্যালো, না স্যার, দেখিনি। মানে কি? আচ্ছা, আপনাদের আমি একটা পরামর্শ দেই, ঠিক আছে? সেটা হচ্ছে আপনারা আপনাদের টিচাররা যা পড়াচ্ছে এটার বাইরেও কিন্তু পড়াশোনা করবেন। আমরা যেটা করি টিচাররা, আমরা একটা বই ফলো করি। ওই বই ফলো করলে যেটা হয় যে আমরা হয়তো বা ওই বইতে একটা টার্মকে যেভাবে লেখা আছে আমরা হয়তো এইভাবেই পড়ায় যাচ্ছি, জাস্ট ফাইন, নো ডাউট, নো প্রবলেম উইথ দ্যাট। বাট মানে আপনাদের আরো বেশি পড়াশোনা করতে হবে, বুঝছেন কথা? ইয়েস স্যার। জি, আপনি যেটা বলছেন ডিসিএফ, হ্যাঁ ডিডিএম বা ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল ডিসিএফ এর একটা ভার্সন হতে পারে। ডিসিএফ এ কি করা হচ্ছে যে ক্যাশ ফ্লো গুলাকে, ফিউচারের ক্যাশ ফ্লো গুলাকে আমি ডিসকাউন্ট করে একটা কোম্পানির ভ্যালুয়েশন করতেছি। তো ডিভিডেন্ডও তো এক ধরনের ক্যাশ ফ্লো, তো ফ্রম দ্যাট অ্যাঙ্গেল আপনি বলতে পারেন যে হ্যাঁ ডিডিএম ও হচ্ছে ডিসিএফ এর একটা অংশ, বলতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, সো ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে কি করা হয়? ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে আমরা ধরে নিচ্ছি যে একটা কোম্পানি থেকে আমার যে ফিউচারে যে পে অফ গুলো, সেটার নাম কি? ডিভিডেন্ড। একটা কোম্পানি আমাকে কিভাবে কম্পেনসেট করতে পারে? দুইভাবে কম্পেনসেট করতে পারে। একটা হচ্ছে থ্রু পেইং মি ডিভিডেন্ড, অথবা সে অনেক ভালো পারফর্ম করলো, স্টক মার্কেটে দাম বেড়ে গেছে, আমি যখন সেল করলাম, আমি যে দামে কিনছিলাম ওর থেকে বেশি দামে সেল করতে পারছি, যেটাকে বলা হচ্ছে ক্যাপিটাল গেইন। এই তো কথা। তাহলে ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে একটা কোম্পানির ভ্যালু কিভাবে বের করা হবে? একটা কোম্পানি ফিউচারে আমাকে যেই পরিমাণে ডিভিডেন্ড দিতে পারবে, একটা কোম্পানি ফিউচারে আমাকে যেই পরিমাণে ডিভিডেন্ড দিতে পারবে, ওটার আলোকে আমি কি করবো? এটা একটা মূল্যায়ন করতে পারি না? আচ্ছা, সো আমি একটা কাজ করি, আমি আবারও আগের মতো করে বই থেকে একটা জিনিস কপি করে নিয়ে আসি, লিখতে ইচ্ছা করতেছে না, দেন উইল টক এটার প্রবলেমটা কোথায়। তার মানে বেসিক্যালি আমি আপনাদেরকে অঙ্ক টঙ্ক করাচ্ছি না, অঙ্ক তো যে কেউ করতে পারে, ঠিক আছে? আমি আপনাদেরকে এটার পিছনকার যে পার্সপেক্টিভ গুলো সেগুলো বলার চেষ্টা করি। অঙ্কটাও হচ্ছে, বাট আমরা পার্সপেক্টিভ গুলো দেখার চেষ্টা করতেছি যে এটা কিভাবে কাজ করে। আমরা কি অঙ্কটা দেখতে পাচ্ছি সবাই? জি স্যার। পারফেক্ট। এখানে কি বলা হচ্ছে, এটা খুব সিম্পল একটা, আমরা একটা কাজ করি, এটাকে কেস দিয়ে দিই, সিচুয়েশন 1, সিনারিও 1 ধরেন।
সিনারিও হচ্ছে এ, এটা হচ্ছে নো গ্রোথ সিনারিও। আচ্ছা, consider a firm that is expected to pay dividend of $7 per share annually forever. Assume that the required rate of return on this stock is 14%. Determine the value of the stock using DDM technique. এটা কি পারা যাবে ভ্যালু বের করা? এটা ভ্যালু কিভাবে বের করবেন? তো এটা কি ডিভিডেন্ড ডিভিডেন্ড যেটা আছে ওটাকে 14% দ্বারা ডিভাইড করে কি পাওয়া যাবে নাকি? এই আপনারা, হ্যাঁ তাই পারেন। আপনারা কনফিউজ থাকেন কেন ভাই? মানে আপনারা কি কোনো পড়াশোনাই করেন না বা করেন নাই নাকি? মানে এগুলো তো ধরেন আমাদের স্টুডেন্টদের মুখের উপরে থাকার কথা, এরকম তো হয়ে আসতেছে সারা জীবন। এই অবস্থা কেন আপনাদের ব্যাচের? হোয়াটস রং উইথ ইউ পিপল ব্রাদার? এগুলো তো আপনাদের এমনি পারা উচিত, মানে এটা আমার লেখার দরকার নেই। আপনারা বলবেন স্যার লেখেন না, এগুলো আসলে ক্র্যাপ, এগুলো নিয়ে আপনি কেন পড়াইতেছেন? আপনার এগুলো বলা উচিত। আমি দেখতে পাচ্ছি আপনারা কিছুই পারেন না মোটামুটি, ঠিক আছে? মানে আই এম রিয়েলি শক ব্রাদার, এগুলো নিয়ে আপনাদের কনফিউশনটা কেন আমি এটাই তো বুঝি না। মানে ওয়াই পিপল আর সো কনফিউজড। জি আপনি যেটা বলছেন সেটাই, বাট আপনি আপনি মানে আসলে আপনি না স্যার, আপনি তো পুরো ক্লাসকে রিপ্রেজেন্ট করেন, তাও আপনি সাহস করে বলতেছেন, অনেকে তো বলেও না, ঠিক আছে? আই অ্যাপ্রিশিয়েট দ্যাট। বাট কথা হচ্ছে যে এইগুলো তো এত এত বেসিক যে এটা আমার তো এখানে তো মানে কনফিউশন থাকবে কেন? আমি তো খুবই অবাক হচ্ছি আপনাদের অবস্থা দেখে। হুম, কষ্ট পেলাম। ওকে, খেয়াল করেন, একটা কোম্পানি সে 60 টাকা করে ডিভিডেন্ড দিবে, অ্যানুয়ালি দিবে, ফর এভার। এর মানে কি? এটা এটা নরমালি ফাইন্যান্সের কার সাথে যাচ্ছে? ফর এভার, এই কথাটা কি এটার সাথে কারো কিছু মিল পাচ্ছেন খুঁজে আপনারা? পারপেচুইটির সাথে। পারপেচুয়াল ক্যাশ ফ্লো দিছে। এক্স্যাক্টলি, পারপিচুয়াল ক্যাশ ফ্লো। দেখেন প্রত্যেক বছর $60 করে দিবে ডিভিডেন্ড আকারে, এবং এটা দিবে কি হিসাবে? পারপিচুয়ালি দিবে। তো এটা এই জন্য আমি বলতেছিলাম, এটা নাম ধরেন ডিডিএম টিডিএম যা ইচ্ছা হোক, এটা বেসিক্যালি যে ক্যাশ ফ্লো প্যাটার্নটাকে ইন্ডিকেট করে, সেটা কি ধরনের ক্যাশ ফ্লো প্যাটার্ন? এটা হচ্ছে একটা পারপিচুয়াল ক্যাশ ফ্লো প্যাটার্ন, তাই না? পারপিচুয়াল এনুইটি যদি বলেন, বেসিক্যালি পারপিচুয়াল এনুইটি। দেন গুল্লি মারেন আপনার রেগুলার রেট অফ রিটার্ন, এগুলো গুল্লি মারেন। আপনি খালি চিন্তা করেন ডিসকাউন্ট রেট কোথায় আছে? ডিসকাউন্ট হচ্ছে 14%, তাই না? ইয়েস স্যার। আমার কাছে ডিসকাউন্ট রেটও আছে, আমার কাছে ক্যাশ ফ্লো আছে। সো পারপিচুয়াল এনুইটির ইয়া কেমনে করতে হয়, অথবা পারপিচুইটির ভ্যালুয়েশন কেমনে করতে হয়? ক্যাশ ফ্লো স্ল্যাশ ডিসকাউন্ট রেট, দ্যাটস ইট, তাই না? এখানে ক্যাশ ফ্লোর নাম কি? Yes, এখানে sir. ক্যাশ ফ্লোর নাম হচ্ছে ডিভিডেন্ড। এখানে ক্যাশ ফ্লো নামটা হচ্ছে ডিভিডেন্ড, আর ডিসকাউন্ট রেটকে তারা বলতেছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, দ্যাটস ইট। ঠিক আছে? সো সিম্পল না বিষয়গুলো কিন্তু সিম্পল। সো এই জন্য আমি একটু অবাক হচ্ছি, একটু খেপা গেলাম আমি আপনাদের উপর। আর বাই দ্য ওয়ে, আমি কিন্তু খেপা টেপা যাই, এগুলাকে আপনারা আমাকে খেপার উপর ভিত্তি করে মূল্যায়ন করেন না। মূল্যায়ন করেন আমি পরে দিতে পারি কিনা সেটার উপর মূল্যায়ন করেন, ঠিক আছে? যেহেতু এটা বাংলাদেশ, মানুষজন হচ্ছে কাজের বাইরে আকাশ নিয়ে মানুষকে মূল্যায়ন করে। সো এভাবে চিন্তা করেন আর কি, যে আমি একটু খেপতে পারি যেহেতু আমি টিচার, যেহেতু আপনি অনেক কিছু পারেন না, আমার খেপার রাইটও আছে কিছুটা, বাট ওইটার উপর আপনারা আমাকে বিবেচনা করেন না আর কি। ডোন্ট জাজ মি বেসড অন হোয়াট আই সে, জাজ মি বেসড অন হোয়াট আই ডু, ঠিক আছে? সো ভ্যালু অ্যাজ পার ডিডিএম টেকনিক। সো আমরা দেখতে পাচ্ছি যদি ডিডিএম টেকনিকে যান, যেহেতু এটা নো গ্রোথ সিনারিও, এখানে ভ্যালুয়েশনটা কিভাবে হবে? এখানে ভ্যালুয়েশনটা হবে হচ্ছে ফিউচারের ডিভিডেন্ডকে আমরা কি দ্বারা ভাগ করব? ডিসকাউন্ট রেট দিয়ে বা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন দিয়ে ভাগ করব। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন আপনারা, এখানে আমি D1 লিখছি কেন বলেন তো? কারণ এখানে কোনো গ্রোথ নেই এই জন্য। না, এটার ফর্মুলাটা হচ্ছে D1 দিয়ে, কিন্তু এখানে কি D0, D1, D2 সব সেম না? ইয়েস স্যার। তাই না? পারফেক্ট। সো দেখেন, খেয়াল করে দেখেন, ইন এ নো গ্রোথ সিনারিও, যেহেতু কোনো গ্রোথ হচ্ছে না, ইন এ নো গ্রোথ সিনারিও আজকের ডিভিডেন্ড অথবা লাস্ট পেইড ডিভিডেন্ড, বেটার টু সে, এভাবে বইগুলোতে বলে,
তার মানে কি প্রত্যেকটা বছরের ডিভিডেন্ড কি হচ্ছে স্যার? সেম হচ্ছে। সেম থাকতেছে। তাহলে একদম লাস্ট পর্যন্ত গেলে কি পাবো? যদি ধরেন আমাদের ধরে নিচ্ছি আমাদের সব মিলে হচ্ছে n নাম্বার অফ ইয়ার্স আছে, তাহলে এটাও কি হবে? সেম থাকবে। সেম হবে। পারফেক্ট। সো এটা তো একদম একদম what did I do? আচ্ছা, সো এখানে আমরা মানগুলো বসায় ফেলি। তাহলে ডিভিডেন্ড কত পাচ্ছি সামনের বছর? $7. $7. আর রিকোয়ার্ড অফ রিটার্ন কত বলা হচ্ছে? এখানে আমরা পরে আসতেছি এটা কোত্থেকে পাইলাম বা কি আসে বিষয়, বাট ফর দ্য টাইম বিং হলো হচ্ছে 14%। এটা করলে কত আসে স্যার? 50 টাকা। আচ্ছা একটু দাঁড়ান, এই যে হচ্ছে, ওকে ফাইন। সো এটা আসলে এটাতে আমরা কি করলাম? ডিভিডেন্ডকে ডিসকাউন্ট করলাম। এটাকে দাম ডিডিএম কেন হলো? এই মডেলটাতে যে শেয়ারের ভ্যালুটা বের করা হলো, এটাকে ডিডিএম কেন বলা হচ্ছে? বিকজ ডিভিডেন্ডকে ডিসকাউন্ট করা হচ্ছে, তাই না? দেখেন এটা উপরেরটা কি আছে, ক্যাশ ফ্লোটার নাম কি? ডিভিডেন্ড। ডিভিডেন্ড। আচ্ছা, এবার আসেন সেকেন্ড একটা সিনারিও 2। ধরেন কনস্ট্যান্ট গ্রোথ সিনারিও, সেম টাইপের রাখি, কিন্তু এখানে যেহেতু দেখেন যদি কনস্ট্যান্ট গ্রোথ কথাটা থাকবে, গ্রোথ যেহেতু আছে এখানে কি থাকবে? গ্রোথ রেট থাকবে একটা। জি, এটা গ্রোথ রেট থাকবে। দাঁড়ান, খেয়াল করেন আগের অঙ্কের সাথে এটার পার্থক্যটা কোথায় বলেন তো? আগের গ্রোথ রেট, কোনো গ্রোথ রেট ছিল না। যে ডিভিডেন্ড দেওয়া হতো সেটাই মানে সেটাই চলতেছিল, বাট এখানে সেটা আচ্ছা। কনস্ট্যান্ট গ্রোথ রেটে ডিভিডেন্ডটা বাড়তে থাকবে প্রতি বছর। পারফেক্ট, এটা গেল একটা। আরেকটা খেয়াল করেন, $60টা ছিল এক্সপেক্টেড টু পে, তার মানে কি এটা ছিল নেক্সট পিরিয়ডের ডিভিডেন্ড। ডিভিডেন্ড D1টা দেওয়া ছিল, এখানে কি বলা আছে? জাস্ট পেইড এ ডিভিডেন্ড। আচ্ছা, এখন আসেন আমরা আমি যদি ফর্মুলাটাতে আগে যাই তারপর ইয়া করতেছি। সেম টাইপের ফর্মুলা বাট একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে এখানে এসে গ্রোথ রেট অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এখন আমাকে একটা জিনিস বলেন, এই অঙ্কটা করার জন্য এই মেথডে কনস্ট্যান্ট গ্রোথ সিনারিও আন্ডার ডিডিএম টেকনিক, এটা যদি আমি করতে চাই, এখানে আমাদের কি কি ডেটা মিসিং আছে দেখেন তো। এই পার্টিকুলার যে ইকুয়েশনটা, এটাতে আমাদের কি কি ডেটা মিসিং আছে? ক্যান এনিওয়ান টেল মি হোয়াটস আর মিসিং দেয়ার? কি কি মিসিং আছে? সেখানে গ্রোথ রেটে অ্যাডজাস্ট করা হয়নি ডিভিডেন্ডের সাথে। পারফেক্ট। আচ্ছা, দেখেন আমাদের এখানে যে লাস্ট পেইড ডিভিডেন্ড, মনে রাখবেন এটাকে কি বলা হয় জেনারেলি? এটাকে আমরা বলি লাস্ট পেইড ডিভিডেন্ডকে আমরা কি বলি? এটা কমন নাম হচ্ছে D0. D0। ওকে, D0 এটা দেওয়া আছে, কিন্তু ফর্মুলাতে যখন যাবে, আমাদের ফর্মুলাতে যাবে কোনটা? ফর্মুলাটাতে কি লেখা? D1 আছে, তাই না? পারফেক্ট। সো আমাদের লাস্ট পেইড ডিভিডেন্ড কত দেওয়া আছে? $60 ধরেন, বা $60। এখান থেকে আমরা কি বের করতে পারি? এখান থেকে আমরা বের করতে পারি আমাদের D1 কত হবে। ঠিক আছে, D1 কত হবে? স্যার D0 প্লাস গ্রোথ রেটটা। ইয়া, এটা ইনটু Into 1 1 প্লাস plus 0.14. জি 1 প্লাস 0.4, 4 হচ্ছে গ্রোথ রেট, তাই না? এটা করলে কত আসে স্যার? Yes, sir. এটা করলে কত আসে? 7.28। 7.28। তাহলে আমরা তো এগুলো পাইয়া গেছি, তাই না? সো ক্যান উই
plug those things in our equation? Yes, we can. So 7.28, তাই না? 7.28 এটা বসাই দিলাম। আর 14 ছিল, এখান থেকে বাদ যাবে কত? গ্রোথ রেট বাদ যাবে না? 0.04 জি, এবার আমাকে বলেন সলভ করলে কত আসে এটা? $72.8. ফাইন, 72.8। এটা কি মোটামুটি বুঝতে পারছেন আপনারা? yes হ্যালো, sir পারফেক্ট। ওকে, তাহলে একটা জিনিস চিন্তা করেন, এখানেও কিন্তু গ্রোথ রেট ছিল এই ফর্মুলাটাতে, উপরেরটাতে। এটা কত ছিল? 0 ছিল। হ্যাভ ইউ গট ইট? আমাদের আগের যে ফর্মুলাটা ওইটাতেও কিন্তু গ্রোথ রেট ছিল। কত ছিল এটা? 0 ছিল। দ্যাট ওয়াজ 0। তাহলে 14 থেকে কিছু বাদ যায় না, এই জন্য লেখা হয় নাই। পয়েন্টটা কি ধরতে পারছেন আমি কি বলতে চাইছি? দুইটা ফর্মুলা কিন্তু আলাদা না। নো গ্রোথ সিনারিও আর কনস্ট্যান্ট গ্রোথ সিনারিও কিন্তু ফর্মুলা সেম। দুইটার থেকে কিন্তু আসলে রিটার্ন থেকে কিন্তু বাদ যাচ্ছে হচ্ছে মাইনাস গ্রোথ রেট। কিন্তু আগেরটাতে যেহেতু গ্রোথ রেটটা 0, ডাজন্ট মিন এনিথিং, তাই না? এটা কোনো মানে নাই রাখার। ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা স্যার, Yes, sir. স্যার দাঁড়ান 7.28 দাঁড়ান দাঁড়ান, Okay, আগে আমি যে ইস্যুটা বলা শুরু করছি ওটা শেষ করতে দেন। আমি বলার চেষ্টা করতেছি যে নো গ্রোথ সিনারিও আর কনস্ট্যান্ট গ্রোথ সিনারিওতে ফর্মুলাটা কিন্তু সেম। এখানে Yes, মাইনাস sir. গ্রোথ রেট লেখা হয় নাই, কারণ হচ্ছে যদি লিখতাম, যদি এটা 0 বসাইতাম, লেখা না লেখা সেম, তাই না? জি স্যার। ওকে, এটা মাথায় রাখবেন। তার মানে দুইটা সূত্র মনে রাখার দরকার নেই, সূত্র বেসিক্যালি একটাই। এই পার্টিকুলার কেসের কথা বলতেছি। জি, এবার বলেন, আপনি কোশ্চেনটা বলেন স্যার। স্যার 7.28 স্যার মানে নেক্সট ইয়ারের ডিভিডেন্ড, কিন্তু স্যার জি। পরে নেক্সট ইয়ারে যখন যাবে তখন স্যার জি। 7.28 এর সাথে গ্রোথ রেট অ্যাডজাস্ট হয়ে নতুন একটা গ্রোথ ডিভিডেন্ড হবে না? অবভিয়াসলি এই পুরো বিষয়টাকে সূত্র দ্বারা ক্যাপচার করা হয়। আপনি যদি জিজ্ঞেস করেন স্যার ইয়ার 2 তে ডিভিডেন্ড কত, নিশ্চয়ই ইয়ার 2 তে 7.28 ইনটু 1.04, থার্ড ইয়ার এটার উপর আবার একটা যাবে। বাট এই পুরো বিষয়টাকে ক্যালকুলেশন না করে আলাদা আলাদা করে এই ফর্মুলা এই পুরো বিষয়টাকে ক্যাপচার করে। বুঝতে পারলাম কথা? এই স্যার এটা কি পার্টিকুলার ফর্মুলাটা আপনি যেটা বললেন যে কন্টিনিউয়াসলি গ্রো করবে ডিভিডেন্ড, এই পুরো বিষয়টাকে এটা ক্যাপচার করতে পারে, সমর্থ ক্যাপচার করতে। ক্লিয়ার? সেভাবে বুঝেছি। জি স্যার, আচ্ছা, বুঝতে পেরেছি। স্যার ওকে ফাইন। তখন তো স্যার এটা তাহলে ইয়েটা চেঞ্জ হয়ে যাবে না, মানে ভ্যালুয়েশন চেঞ্জ হয়ে যাবে তো, মানে স্যার নেক্সট ইয়ারে যদি আমি আবার করি মানে রেজাল্ট তো চেঞ্জ হবে। ইউ আর নট গেটিং মাই পয়েন্ট। প্রত্যেকবার করলে আপনি চিন্তা করতেছেন, আপনি আপনি যেটা বললেন এই মাত্র, এখানে কি ডবল কাউন্টিং হচ্ছে না? আপনি আজকে বসে একটা করলেন, করার পরে আপনি যদি নেক্সট ইয়ারে গিয়ে আবার এই কাজটা আবার পুরোটার জন্য করেন, তার মানে আপনি কিন্তু ডবল কাউন্টিং করতেছেন। আমি খুব সিম্পল ভাবে বলি, আমি আপনাদের কিছু কোশ্চেন বুঝতে পারছি, কিছু বুঝি নাই। কেন আপনারা বুঝতেছেন সেটা আমাকে শিওর না, বাট আমি যেটা বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে ডিভিডেন্ড যেখানে প্রতি বছর 4% করে বাড়ে, যদি 4% করেই বাড়ে প্রতি বছর, তাহলে প্রতিটা আলাদা আলাদা ক্যাশ ফ্লোকে আমার ডিসকাউন্ট করার দরকার নাই। আই ক্যান গো উইথ দিস ফর্মুলা। ঠিক আছে? ইউ হ্যাভ অলওয়েজ এ চয়েস। আপনার কাছে সবসময় চয়েস থাকে। কি সেটা জানেন? সেটা হচ্ছে আপনি চাইলে একদম মানে 100 বছর 200 বছর পর্যন্ত প্রতিটা ডিভিডেন্ড ক্যালকুলেশন করে সেপারেটলি ডিসকাউন্ট করতে পারেন। নো প্রবলেম উইথ দ্যাট। সেপারেট ডিসকাউন্ট করার দরকার নাই যদি আমরা এই কমন ফর্মুলাটা ইউজ করি। বুঝতে পারলেন কথা? আচ্ছা, আপনি যদি না বুঝে থাকেন আপনি একটু ওয়েট করেন, আমি পরে আরেকটা দেখাচ্ছি, সেখানে আর একটু ক্লিয়ার হবে। না স্যার অ্যাকচুয়ালি স্যার আমার কোশ্চেনটা এরকম ছিল যে মানে এটা আমি বুঝতে পেরেছি, মানে কোশ্চেনটা ছিল যে যদি আমি নেক্সট ইয়ার ধরেন স্যার এই ইয়ার আমি এই ভ্যালুয়েশনটা করলাম, আমি যদি আবার ধরেন আরো 5 বছর পরে যদি ভ্যালুয়েশন করতে জি, যাই চেঞ্জ হয়ে যাবে সেক্ষেত্রে তো আবার ভ্যালুয়েশন। স্যার আমার প্রাইস চেঞ্জ হবে। হ্যাঁ সেটাই বলতে জি, প্রাইস না, ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। ওয়াই ইউ আর সেইং প্রাইস? ভ্যালু, হ্যাঁ ভ্যালুটা চেঞ্জ হবে। জি স্যার। সো আচ্ছা, এখন আপনি যদি এভাবে বলেন, আপনি যদি বলেন যে তাহলে স্যার আপনি যে ভ্যালুয়েশনটা করতেছেন এটা কখনকার ভ্যালু? টাইম জিরোর জন্য। এই আগের মডেলে যে ভ্যালুয়েশনটা করা হয়েছে, পরের মডেলে যে ভ্যালুয়েশনটা করা হয়েছে, এটা আসলে ঠিক কখনের উপযুক্ত ভ্যালু? রাইট নাও এটা এখনকার জন্য উপযুক্ত ভ্যালু। এজন্য যারা ভ্যালুয়েশন করে থাকে তারা কি করে, তারা ভ্যালুয়েশন করার সাথে সাথে বলে দেয় যে ঠিক কোন ডেটের জন্য তারা ভ্যালুটা করতেছে, ঠিক কোন ডেটের জন্য তারা ভ্যালুয়েশনটা করতেছে, ওটা তারা বলে দেয়। পয়েন্টটা কি বুঝতে পারছি? হ্যাঁ ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে, সো ইউ আর রাইট। নতুন ডেটা থাকলে 3-4 বছর সামনে গেলে নতুন ডেটার উপর ভিত্তি করে, নতুন অ্যাসেসমেন্টের উপর ভিত্তি করে উই আর গোইং টু গেট এ ডিফারেন্ট ভ্যালু। তার মানে ভ্যালু আমরা যেটা বের করি, প্রাইস যেরকম আজকের জন্য সত্য আজকের ডেটে, ভ্যালু একটা নির্ধারিত সময়ের জন্য সত্য, এর আগে পরের জন্য এটা কিন্তু রেলিভেন্ট না। ঠিক আছে?
ইয়েস স্যার। ওকে, আচ্ছা এবার আসেন আমরা একটা হাউ ক্যান আই সে কনস্ট্যান্ট গ্রোথ না, আমরা একটা হাউ ক্যান আই সে ধরেন আমরা একটা জাস্ট সিম্পল অঙ্ক করি, 2 স্টেজ গ্রোথ সিনারিও। যেহেতু আপনাদের আসলে এগুলোর বেসিকের খুব ঘাটতি আমার কাছে মনে হচ্ছে, দ্যাটস ওয়াই, আদার দেন আমার কোনো ইন্টারেস্ট নাই। আচ্ছা, সো কনসিডার এ স্টক জাস্ট পেড এ ডিভিডেন্ড অফ $7, ধরেন আচ্ছা এই অঙ্কটা আগের অঙ্ক দুটো থেকে ডিফারেন্ট না কিছুটা? হ্যালো, জি স্যার। ডিফারেন্ট এবং এটা মোর রিয়েলিস্টিক, তাই না? দ্যাট ইজ মোর রিয়েলিস্টিক। থিঙ্ক অফ এ স্টার্টআপ অর থিঙ্ক অফ এ নিউ কোম্পানি। ও কি প্রথম দিনই জানে বা ওর কি আসলে এরকম হয় যে প্রত্যেক বছর একই রেটে গ্রো করে? প্রত্যেক বছর একই রেটে গ্রো করে কারা জানেন, বা অলমোস্ট একই রেটে কারা গ্রো করে জানেন? ম্যাচিউর কোম্পানিগুলা। ম্যাচিউর কোম্পানি বলতে কি বোঝাচ্ছে? যাদের হয়তো বা নতুন কোনো প্রোডাক্ট ডিমান্ড নাই, যাদের ডিমান্ড গুলা নতুন কাস্টমার থেকে আসে না, যাদের ডিমান্ড গুলো আসতেছে হচ্ছে রিপ্লেসমেন্ট টাইপের ডিমান্ড। হতে পারে এরকম এরকম অনেক ইন্ডাস্ট্রি আছে যেটা ম্যাচিউর হয়ে গেছে, এতই ম্যাচিউর যে ইন্ডাস্ট্রিতে ছোট ছোট কোম্পানিগুলোর এক্সিস্ট করে না, বেশিরভাগ লিকুইডেশন হয়ে গেছে অথবা মার্জ হয়ে গেছে। ঠিক আছে, ওই কোম্পানির কম্পিটিটিভ স্ট্রাকচার ইদার মনোপলি অর মনিপলিস্টিক অর অলিগোপলি অর সেমাই অলিগোপলি। এই টাইপের ইন্ডাস্ট্রিগুলোর ক্ষেত্রে আগের যে সিনারিও 2টা ছিল কনস্ট্যান্ট গ্রোথ মডেল ইজ মোর সুইটেবল। বাট একটা রিয়েল কোম্পানি সে তো তার লাইফে কোম্পানি লাইফ সাইকেল অর প্রোডাক্ট লাইফ সাইকেল, ইউ পিপল সি দ্যাট যে একটা আর্লি গ্রোথ থাকে, দেন হচ্ছে এমব্রায়োনিক ফেজ, আর্লি গ্রোথ ফেজ, দেন ম্যাচিউর ফেজ, দেন ডিক্লাইনিং ফেজ, তাই না? দ্যাটস হাউ উই সি দ্য থিং, হোল থিং। আচ্ছা, তার মানে এখন দেখেন আমরা যে কোম্পানিটা এখন ভ্যালুয়েশন করতে যাচ্ছি সেম টাইপের, লাস্ট পেড ডিভিডেন্ড কত তার? $7। $7, কিন্তু বলা হচ্ছে ইয়ার 1 এবং ইয়ার 2 তে এটা কত করে বাড়বে? 10% করে বাড়বে ডিভিডেন্ডটা, দেন একটু স্টেবল হবে। এরপরে 3 এবং 4 এ কত পার্সেন্ট করে বাড়বে? 5%। 5% করে বাড়বে। 4th ইয়ারের পর থেকে বাকি সময়টা এটা একটা কনস্ট্যান্টলি বাড়বে। কত পার্সেন্ট করে কনস্ট্যান্টলি বাড়বে? 3%। 3% করে বাড়বে। এই মতো অবস্থায় যদি 14% হয় হচ্ছে আপনার স্টকের রিটার্ন, তাহলে আমাদেরকে এই ভ্যালুয়েশনটা করতে বলা হচ্ছে। এটা কি মোটামুটি অঙ্কটা কি বোঝা গেছে? হ্যালো, ইয়েস স্যার, ডিফারেন্ট ইয়ারগুলোতে মানে গ্রোথ চেঞ্জ হচ্ছে আর কি। হ্যাঁ, বাট অঙ্কটা কি বুঝতে পারছেন স্যার? ফাইন, অঙ্কটা বোঝা গেলে আসেন শুরু করি তাহলে অঙ্কটা আমরা। হ্যাঁ, এটা একটু বড় হবে, বাট মাই অবজেক্টিভ ইজ নট টু ডু দোজ ম্যাথস। আমার অবজেক্টিভ হচ্ছে আপনারা যাতে এটা বুঝতে পারেন। আচ্ছা, তাহলে এবার আসেন লাস্ট পেড ডিভিডেন্ড কত বলা আছে এখানে? $7. আচ্ছা, ইয়ার 1 এ কত পার্সেন্ট করে বাড়বে কোম্পানিটা? 0.4%. 10% করে বাড়বে, তাই না? ইয়ার 1 আর 2 তে কত পার্সেন্ট করে বাড়বে? ক্যান ইউ সি 10%? ইয়েস স্যার। ইয়া, তাহলে এবার আমাকে বলেন ইয়ার 2 তে যখন যাচ্ছে কত হচ্ছে এটা? 11.7.
কি বলেন? ইয়ার 2 এর ডিভিডেন্ড কত হবে? 7.7 into 1.10. 8.47. জি 7.7 তো আমি পাইছি তাই না অলরেডি। এটার উপর কত যাচ্ছে বললেন? আবার হলো 1.1 দিয়ে করতে হবে। আবার যদি 1.1 দিয়ে করি কত আসে? 8.47. 8.47 গেল এটা। এবার আসেন D3 থেকে কি হচ্ছে? ডিভিডেন্ড কি আর 10% করে বাড়বে না কমে যাবে? বাড়বে। কমে যাবে। 5% হয়ে যাবে growth rate. জি এটা 5% হয়ে যাবে তাই না? ফাইভ পার্সেন্ট হলে কত আসে স্যার? 8.89. 8.89 জি এটা 5% করলে কত আসে স্যার? 9.34. 9.34 আচ্ছা 4 বছর পর্যন্ত তো এটা বাড়লো, তারপরে কি বলা আছে 4 থেকে পরবর্তী সময়টা কত পার্সেন্ট করে বাড়বে? 3% করে বাড়া শুরু করবে। আচ্ছা ফাইন। সো এবার আমি D5 টা ক্যালকুলেশন করতে চাই। D5 টা কত হবে? কি বলা হচ্ছে 3% তাই না? Yes, sir. 9.34 ইনটু 3% ইনটু 3% কলে কত আসে বলেন তো? 9.62. 9.62 62. আচ্ছা ভালো করে অঙ্কটা বোঝার চেষ্টা করেন। এখানে আমরা কন্টিনিউয়াস একটা পর্যায়ে এসে আমরা একটা কনসিস্টেন্ট গ্রোথ পাচ্ছি তাই না? বাট এটা কি ইয়ার 1 এ পাচ্ছি নাকি অনেক পরে গিয়ে পাচ্ছি? স্যার অনেক পরে। অনেক পরে পাচ্ছি। তো এই অঙ্কটা সলভ করার প্রথম যে কাজটা সেটা হচ্ছে যেখান থেকে কন্টিনিউয়াস গ্রোথটা শুরু হচ্ছে যেটা হচ্ছে ইয়ার 5 অনওয়ার্ডস ওইটার একটা ভ্যালুয়েশন করা। ঠিক আছে আগে এটা কইরা নেওয়া, দেন পরে যে আলাদা আলাদা গুলো আছে ওইগুলাকে ব্রেকডাউন করা। খেয়াল করেন, না বুঝলে বললেন। প্রথমে আমরা টার্মিনাল ভ্যালু বাইর করব। টার্মিনাল ভ্যালু কোথাকার টার্মিনাল ভ্যালু? দেখেন আমাদের নরমাল অঙ্কটা খেয়াল করেন, একটু আগে একটা ছেলে কোশ্চেনও করছিল। দেখেন ডিভিডেন্ড 1 কে যখন আমরা তার কনস্ট্যান্ট গ্রোথ রেট দিয়ে ডিসকাউন্ট করি, ভ্যালুটা কোথায় থাকে? এটা কি 1 বছর পরের ভ্যালু নাকি আজকের ভ্যালু? একটু কিছু ছেলে কোশ্চেন করছিল স্যার ভ্যালুয়েশনের এটা কি চেঞ্জ হয় কিনা। দেখেন কনস্ট্যান্ট গ্রোথে আমি যখন ডিভিডেন্ড 1 কে যখন ডিসকাউন্ট করছি আমার ভ্যালুটা কোথায় ছিল? 0 তে ছিল নাকি 1 এ ছিল? 0 তে ছিল। পারফেক্ট। তাহলে D5 মানে 5 নাম্বার বছরের ডিভিডেন্ড, এটাকে যদি আমি ডিসকাউন্ট করে নিয়ে আসি ভ্যালুটা কোথায় থাকবে? এটা কি 5 নাম্বার বছরে থাকবে নাকি 4 নাম্বার বছরে থাকবে? 4 নাম্বার বছর. ইয়াপ সেম মেথডোলজি। দেখেন 1 নাম্বার বছরের ডিভিডেন্ডকে যদি আমি কনস্ট্যান্ট গ্রোথের ফর্মুলায় ফিট করাই ভ্যালুটা 1 বছর সামনে চলে যায়, তাহলে 5 নাম্বারের ডিভিডেন্ড যেটা হলো D5 ওটাকে যদি আমি ডিসকাউন্ট করাই তাহলে টাকাটা কোথায় থামবে? টার্মিনাল ভ্যালুটা আমি কোথায় পাচ্ছি? অথবা ইয়ার 4 এ গিয়ে যদি আমি এমন একটা কোম্পানি দেখি যেটা ইয়ার 5 থেকে 3% করে বাড়বে, ওটার ভ্যালুটা কোথায় হচ্ছে? 4th ইয়ারের শেষে হচ্ছে। এটা কি বুঝতে পারছি মোটামুটি আমি? যদিও খুবই লেম্যানের ভার্সন বাট দ্যাটস হাউ ইট ওয়ার্কস। আচ্ছা তাই হয়ে থাকে আমি আগে এই ভ্যালুটা বের করতে চাই, এটার ভ্যালু কত, টার্মিনাল ভ্যালু কত। আচ্ছা এখানে তো ডিভিডেন্ড 5 মানে 1 লেখা যাবে না, ডিভিডেন্ড 5 লিখতে হবে। সো কত কত লিখবো বলেন তো আমাকে কাইন্ডলি একটু। এটা হচ্ছে 9.62 62. 14 তো 14ই রয়ে গেছে, বাট কনস্ট্যান্ট গ্রোথ রেটটা কত? 3%. 0.03. একটা কাজ করি আমরা একটু সুন্দর করে, যেহেতু গ্রোথ রেট বিভিন্ন টাইপের হইতে পারে, আমি এখানে কনস্ট্যান্ট শব্দটা বসাই দিই, তাহলে আপনাদের আর এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। কনস্ট্যান্টটা লাগবে বিকজ আমাদের এই অঙ্কতে দেখেন দুই ধরনের গ্রোথ রেট কিন্তু অলরেডি দেওয়া আছে, যেগুলো টেম্পোরারি গ্রোথ রেট। জি এটাকে সলভ করলে কত আসে স্যার? এটাকে সলভ করলে কত আসে? 87.45. স্যার জোরে বলেন তো একটু। 87.45। 5. Yes sir. পারফেক্ট। এবার আসেন আমরা ভ্যালু বের করব ডিডিএম টেকনিকে।
ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3, ইয়ার 4, সরি ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3, ইয়ার 4 এগুলা কি আলাদা আলাদা ক্যাশ ফ্লো না? প্রতিটা ক্যাশ ফ্লো আলাদা, এগুলাকে আলাদা করে ডিসকাউন্ট করতে হবে, এটাকে আলাদা করে ডিসকাউন্ট করতে হবে। লেটস সি কিভাবে করা যায় এটা। ইয়ার 1 এর ক্যাশ ফ্লো কত আমাদের বলেন তো? 7.7, তাই তো? আমাদের ডিসকাউন্ট রেট কত? 14%। এই ক্যাশ ফ্লোটা ইনকার করতেছে কত বছর পরে? 1 বছর পরে। 1 দিয়ে ইয়ে করলাম। ইয়ার 2 তে আমার ডিভিডেন্ড কত পাচ্ছি আমরা? 8.47. 8.47। যেহেতু সেকেন্ড ইয়ারে স্যার এটা টু দি পাওয়ার করতে হবে 2 দিয়ে। ভেঙে যায় কেন ভাই? ফাইটা যায়, আই ডোন্ট নো। তারপর হচ্ছে থার্ড ইয়ারে আমার ডিভিডেন্ড কত? থার্ড ইয়ারে আমার ডিভিডেন্ড হচ্ছে 8.88, সরি 8.89। ফোর্থ ইয়ারে হচ্ছে 9.34। 34। এগুলো হচ্ছে সেপারেট সেপারেট ক্যাশ ফ্লো, তাই না? এই জন্য সেপারেটলি ডিসকাউন্ট করলাম। ফিফথ ইয়ার থেকে কি হচ্ছিল? কোম্পানিটা কিভাবে গ্রো করার কথা ছিল? কন্টিনিউয়াসলি গ্রো করবে, সরি কনসিস্টেন্টলি গ্রো করবে। কত পার্সেন্টে? 3%। ওটার একটা ভ্যালু পাই গেছি না টোটালটার? সেটা কত? ফোর্থ ইয়ারে এসে কোম্পানিটা যেহেতু কনসিস্টেন্টলি গ্রো করবে 3% করে, ওটার জন্য একটা ভ্যালুয়েশন আমরা পেয়ে গেছি। সেটা কত? 87.85। 87.45। তাহলে এটা যেহেতু ফোর্থ ইয়ারের ক্যাশ ফ্লো, ফোর্থ ইয়ারে এসে পাওয়া যাবে পটেনশিয়ালি, এটাতে 4 দ্বারা টু দি পাওয়ার করা হচ্ছে। এবার আমাকে বলেন তো এটা সলভ করলে কত আসে? এনিওয়ান আগে সলভ করেন, দেন আমরা আরো আমাদের আরো পার্সপেক্টিভ নিশ্চয়ই থাকবে, আমি আলোচনা করব, সমস্যা নেই, বাট আগে এটা সলভ করেন। হ্যালো স্যার আমার আসছে 76.58। 76.58। অন্য কেউ কি করছেন আপনারা? আরেকজন করেন। স্যার লাস্টের ইকুয়েশনটাতে 5 হবে না? না, সলভ করেন দেন বলতেছি। $77.35. 77.35। আরেকজন কত বললেন জানি? 35। ওকে, আরেকজন যে করছিলেন কত পেয়েছিলেন? স্যার আমার আসছিল 76.58। ওরে ভাই, একটু ওয়েট করেন, দেখি আমি কি দাঁড়ায়।
wait. আমার আসছে 76.58, এরকমই কারো আসছে ভাই? স্যার আমার আসছিল 76.58 হবে নো প্রবলেম। আচ্ছা ওকে ফাইন। এবার হ্যাঁ একজন কোশ্চেন করছিলেন, কি কোশ্চেন করছিলেন আবার বলেন নাম। স্যার আমি বলছিলাম যে লাস্ট ইকুয়েশনটাতে স্যার টু দি পাওয়ার 5 হবে না একদম আচ্ছা লাস্টে? আচ্ছা আপনি খেয়াল করে দেখেন, ডিভিডেন্ড 5 নাম্বার বছরে আমার ডিভিডেন্ড হচ্ছে 9.62, এর পরের বছরগুলোতেও আছে এরকম ভাবে বাড়বে। এই পুরোটাকে আমরা ক্যাপচার করে আনলাম ভ্যালুটা কোথায়, খেয়াল করেন টার্মিনাল ভ্যালু এট ইয়ার 4। সো ইয়ার 4 এ যেহেতু এটা আছে, এটাকে ডিসকাউন্ট করার জন্য আমরা 4 ইউজ করতেছি। ক্লিয়ার? ইয়েস স্যার, তার মানে দুইবারই আমরা 4 ইউজ করব। আপনি এটাকে মুখস্থ করতে যাবেন না, আপনি এটাকে লজিকটা চিন্তা করার চেষ্টা করেন, ঠিক আছে? আমরা যখন আগের ফর্মুলায় যান, আমরা যখন স্যার কনস্ট্যান্ট গ্রোথ সিনারিও ইউজ করছি যে সামনের বছর থেকে কনস্ট্যান্ট, ইট ওয়াজ ডিভিডেন্ড 1, ভ্যালুটা আমরা পাচ্ছি আজকে। এবার এটার সাথে এটাকে আপনি চিন্তা করেন, ডিভিডেন্ড 5 ইয়ার 1 এর ডিভিডেন্ডটাকে ডিসকাউন্ট করে কনস্ট্যান্ট গ্রোথ এটা যখন আমরা আনি, ভ্যালুটা পাচ্ছি 0 তে। সো ইয়ার 5 এরটা করলে ভ্যালুটা পাবো হচ্ছে ইয়ার 4 এ ডিসকাউন্ট করার সময়। এইজন্য যেহেতু 4 এ আছে, 4 এর শেষে আছে, এটাকে আমরা 4 দ্বারা ডিসকাউন্ট করতেছি। ক্লিয়ার? টু দি পাওয়ার 4 দিয়ে ডিসকাউন্ট করতেছি। ইয়েস স্যার। আচ্ছা এবার আসেন, অঙ্কটা কি মোটামুটি বুঝতে পারছি আমি? হ্যালো? জি স্যার। ওকে, সো দেখেন খেয়াল করেন, ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে আমরা জাস্ট 2টা বা 3টা ভেরিয়েশন দেখাইলাম। 2 স্টেজে হইতে হবে এরকম কোনো কথা আছে? হ্যালো স্যার স্যার আবার একটু আমি বলবেন? বললাম যে 2 স্টেজ গ্রোথ সিনারিও জি হইতে হবে এরকম কোনো কথা আছে? এটা তো 3 No, স্টেজে sir. হইতে পারে, 4 স্টেজে হইতে পারে, তাই না? জি স্যার। তার মানে অ্যাজ অ্যান অ্যানালিস্ট ইট ইজ ইওর চয়েস, এটা হলো আপনার চয়েস যে আসলে কয়টা স্টেজিং আসলে হবে বা হতে পারে, তাই না? অ্যাজ অ্যান অ্যানালিস্ট ইট ইজ ইওর চয়েস। আচ্ছা এটা গেল জাস্ট অঙ্কের ভাষা। এবার আসেন আমরা একটু আলোচনা করি এই মডেলের প্রবলেম গুলা কোথায় কোথায়, ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলের প্রবলেমটা কোথায়। আচ্ছা প্রথম কথা, আমরা লাস্ট ক্লাসে মনে আছে একটা পর্যায়ে, লাস্ট ক্লাসে না, লাস্ট ক্লাসের আগের ক্লাসে, ক্লাস নাম্বার 20 এ আমরা আলোচনা করতেছিলাম স্টক রিপারচেজ। ক্যান ইউ রিকালেক্ট স্টক রিপারচেজ? জি স্যার। স্টক রিপারচেজে আসলে কি হয় বলেন তো আমাকে? স্যার কোম্পানি যে শেয়ারগুলো অ্যাভেলেবল থাকে এগুলো কিনে নেয়। একটা পোর্শন কিনে নিচ্ছে। আচ্ছা এখন আমার কোম্পানি যখন আমার কাছ থেকে শেয়ারটা কিনে নিচ্ছে, ডিভিডেন্ড যখন আমি কোম্পানির কাছ থেকে পাই, এটার ফলে আমি কি পাচ্ছি আসলে? ক্যাশ ফ্লো পাচ্ছি না? জি স্যার, ক্যাশ ফ্লো পাচ্ছি। আমার কোম্পানি যদি কোনো একটা টেন্ডার অফারের মাধ্যমে বা কোনো একটা প্ল্যানিং এর আন্ডারে আমার কোম্পানি যদি আমার কাছ থেকে স্টক গুলাকে রিপারচেজ করে, আমি কি পাই? ক্যাশ ফ্লো পাই তখনও। জি। সো একটা স্ট্যান্ডার্ড ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে ধরে নেওয়া হচ্ছে শুধুমাত্র ডিভিডেন্ডই হচ্ছে একমাত্র উপায় যেটার মাধ্যমে ভ্যালুকে কোম্পানি থেকে জনগণের কাছে ট্রান্সফার করা যায়। আবারও বলি, ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে একটা হিডেন প্রেমিস হচ্ছে ডিভিডেন্ড হচ্ছে একমাত্র উপায় যেটার মাধ্যমে ভ্যালুকে ডিস্ট্রিবিউট করা যায়। বাট আমরা জানি যে ট্রেজারি স্টক বা স্টক রিপারচেজ ওটার মাধ্যমে কি করা যায়? ওটার মাধ্যমে ভ্যালুকে কি করা যায় স্যার? ভ্যালুকে ডিস্ট্রিবিউট করা যায়। বুঝতে পারলাম? তার মানে ভ্যালু ডিস্ট্রিবিউট করার একটা উপায় হচ্ছে ডিভিডেন্ড, আর একটা উপায় হচ্ছে স্টক রিপারচেজ। তার মানে এই মডেলে যদি আপনি ঠিকমতো করতে চান, ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলকে যদি আপনি আসলেই প্রপার একটা ভ্যালুয়েশন টুল বানাইতে চান, আপনাকে কিন্তু যে সকল কোম্পানির একটা প্ল্যান থাকে যে আমি এই লেভেলে স্টক রিপারচেজ করব, এটাকে আপনার কনসিডার করতে হবে, ওইটাকে আপনার কনসিডার করে আসতে হবে। ক্লিয়ার এটা? তাহলে এটা স্যার গেল। ডিডিএম এ জি বলেন। স্যার তাহলে ডিডিএম এ দুইটা জিনিস আর কি আবার থাকতে পারে, ডিভিডেন্ড আর হচ্ছে কি জি। স্টক রিপারচেজ। কোন কোম্পানি যদি স্টক রিপারচেজ করে এবং তার যদি হিস্ট্রি থাকে বা তার যদি ফিউচারে কোনো প্ল্যান থাকে, ডিভিডেন্ডের পাশাপাশি ওইগুলো কি হবে? যোগ হবে। ঠিক আছে, ডিভিডেন্ডের পাশাপাশি এটাও যোগ করে দেখাইতে হবে। এটা গেল প্রথম কথা। আচ্ছা 2 নম্বর কথায় আসেন, ডিভিডেন্ড দিতে কোম্পানি কি বাধ্য? না স্যার। বাধ্য না। তাহলে কোন একটা কোম্পানি যে অনেক আর্নিং ক্যাপাসিটি হোল্ড করে, সে হয়তো বা তার ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট না করে, সে হয়তো বা তার আর্নিংটাকে কি করতে পারে? সে হয়তো বা তার আর্নিংটাকে রিইনভেস্টমেন্ট করতে পারে, তাই না?
সে যে টাকাটা মুনাফা অর্জন করলো এটা ফিউচারের জন্য কি করতে পারে, ফিউচারের জন্য সেটা রিইনভেস্টমেন্ট করতে পারে, পারে না? ফিউচারের জন্য রিইনভেস্টমেন্ট করতে পারে। এখন তার মানে কি, তার মানে হচ্ছে আমি যেটা বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে আর্নিং ক্যাপাসিটির সাথে ডিভিডেন্ডের সম্পর্ক যে সবসময় থাকতেই হবে এরকম কোনো ব্যাপার স্যাপার নাই। অনেকগুলা কোম্পানি থাকেই যারা ডিভিডেন্ড দেয় না, একটা লম্বা সময় জুড়ে যারা ডিভিডেন্ড দেয় না। দেয়ার আর কোম্পানিজ, ঠিক আছে, দেয়ার আর কোম্পানি যারা একটা লম্বা সময় ধরে ডিভিডেন্ড দেয় না। সো যেহেতু ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে আমি ডিভিডেন্ডকেই ডিসকাউন্ট করতেছি, যারা ডিভিডেন্ড দেয় না, যারা রিইনভেস্টমেন্ট করে, ওদের জন্য কি এটা প্রপার মডেল হইলো? ওই সকল কোম্পানির জন্য না স্যার। ওই সকল কোম্পানির জন্য প্রপার মডেল কিন্তু হইলো না। হ্যাভ ইউ গট মাই পয়েন্ট? আমি কি কি বলতে চাচ্ছি বুঝতে পারছেন? আমি দুটো জিনিস বলছি, একটা হচ্ছে দেয়ার আর কোম্পানি যারা ডিভিডেন্ড দেয় না, যারা স্টককে রিপারচেজ করে, স্টক রিপারচেজ has a better tax implication, it's good for the stockholders as well. সো আমি যদি একটা প্রপার ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল বানাইতে চাই, আমার আসলে ডিভিডেন্ডের পাশাপাশি ডিভিডেন্ডের যে সমার্থক সিনোনিম স্টক রিপারচেজ সেটাকে আনা উচিত। এটা গেল প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে অনেক বেশি আর্ন করে কোম্পানিগুলো যে বেশি বেশি ডিভিডেন্ড দিবে তা না, বিকজ ডিভিডেন্ড হচ্ছে একটা চয়েস। আবার কোনো কোনো কোম্পানি ডিভিডেন্ড দেওয়ার মতো সক্ষমতা রাখে না, তারাও কিন্তু ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড থেকে ডিভিডেন্ড দিতে পারে। তার মানে একটা কোম্পানির আর্নিং ক্যাপাসিটির সাথে ডিভিডেন্ডের সম্পর্ক থাকতেও পারে, নাও থাকতে পারে। 3 নম্বর কথা, অনেক কোম্পানি যারা ডিভিডেন্ড দেয় না বাট ইন্টারনালি গ্রো করতেছে, ওদের জন্য ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল কি না স্যার? প্রপার মডেল না। ক্লিয়ার এই পর্যন্ত? ইয়েস স্যার। 3 নাম্বারটা কি বললেন স্যার? 3 নাম্বারটা হচ্ছে অনেকগুলা কোম্পানির হিস্টোরিক্যাল ডিভিডেন্ড পেমেন্টের তেমন কোনো স্ট্রং কোনো ট্র্যাক রেকর্ড নাই, দে ডোন্ট হ্যাভ দ্য ট্র্যাক রেকর্ড, ঠিক আছে? তারা টাকাটাকে পুনরায় কারবারে বিনিয়োগ করে, দে হ্যাভ ইন্টারনাল বেটার গ্রোথ অপরচুনিটিস। এই সকল ফার্মের জন্য ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল খুব একটা প্রযোজ্য না। 3টা জিনিস বলছি, স্টক রিপারচেজ শুড বি কনসিডার। 2 নম্বর হচ্ছে আর্নিং না থাকলেও ডিভিডেন্ড দেওয়া যায় থ্রু ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড, অথবা আর্নিং বেশি করলেও ডিভিডেন্ড না দিলেও চলে। তার মানে আর্নিং এর সাথে ডিভিডেন্ডের তেমন কোনো স্ট্রং রিলেশন নাও থাকতে পারে। এন্ড লাস্টলি যারা ডিভিডেন্ড দেয় না হিস্টোরিক্যালি, যারা টাকাটাকে রিইনভেস্টমেন্ট করে, যারা অনেক বেশি গ্রোথ ফেজে আছে, ওদের জন্য মেবি ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন মডেলটা প্রপার নাও হইতে পারে বা ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলটা প্রপার নাও হইতে পারে। ঠিক আছে, ক্লিয়ার? ইয়েস স্যার। পারফেক্ট। এটা ছিল আপনাদের বইয়ের দ্বিতীয় মডেল, যেটা বইতে বলা ছিল। 11 নম্বর চ্যাপ্টারে এগুলো আছে। এগেন আমরা আগেই বলছি, আমরা এই যে আলোচনাগুলো করতেছি এগুলো 10, 11, 12-তে পাবেন মাদুরার টেক্সটে। মাদুরা যেভাবে গেছে আমি হয়তো একটু ডিফারেন্ট ভাবে যাবো, বাট বাই দ্য এন্ড অফ দ্য ডে যখন আপনি আমার লেকচার শুনবেন, মাদুরা পড়বেন, আপনি দেখবেন যে আমি যতগুলো গুরুত্বপূর্ণ বিষয় ছিল আই হ্যাড টাচড ইট। মেবি কিছু আমি ডিটেইলে পড়াইছি, কিছু আমি বাংলাদেশের পার্সপেক্টিভে পড়াইছি, বাট I should be able to touch it. Okay. লাস্ট যে মডেলটা মাদুরা বলতেছে ফ্রি ক্যাশ ফ্লো মডেল, ঠিক আছে, স্টক ভ্যালুয়েশনে। আচ্ছা আমি একটু 2 মিনিটের ব্রেক নিই পানি খাওয়ার জন্য একটু, তারপর আমরা আবার আসতেছি।
হ্যালো, ইয়েস স্যার। Yes, sir. সরি একটু চাও খেলাম, মানে সময় লেগে গেল। সো আমরা যেখানে ছিলাম, আমরা দুইটা মডেল আলোচনা করলাম। সিম্পল প্রাইস আর্নিং মডেল উইচ ইজ রিলেটিভ ভ্যালুয়েশন, দেন হচ্ছে আমার কোম্পানির ডেটা ইউজ করে ভ্যালুয়েশন, যেটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালুয়েশন, সেটা আমরা করলাম। 3 নাম্বার মডেল, এটাও অ্যাবসলিউটে যাবে, এটা ইটস নট আ রিলেটিভ ভ্যালুয়েশন, ফ্রি ক্যাশ ফ্লো মডেল। ওকে, হোয়াট ইজ এ ফ্রি ক্যাশ ফ্লো মডেল? আমি খুব 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 শর্ট করে বলবো, আমি সময় নিব না এটা একদম, ঠিক আছে। কিভাবে বলা যায়, স্টেক হোল্ডার বোঝেন আপনারা? স্টেক হোল্ডার, ইয়েস স্যার। ও আর দ্য স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার কারা আসলে স্যার? স্টক হোল্ডার না, স্টেক হোল্ডার। স্যার যাদের কোম্পানিতে কোনো ইন্টারেস্ট আছে, যেসব পক্ষের যেটা পার্টিসের কোম্পানির প্রতি কোনো ইন্টারেস্ট থাকে, কোম্পানি কোনো কিছুর প্রতি ইন্টারেস্ট থাকে, এরকম কিছু। ঠিক আছে। ফর এক্সাম্পল, দেয়ার আর পার্টিস, নট অনলি দ্য বন্ড হোল্ডার এন্ড ইকুইটি হোল্ডার, দেয়ার আর পার্টিস যারা কি করে, যাদের ইন্টারেস্ট থাকে। কিরকম ইন্টারেস্ট? যেমন ধরেন সাপ্লায়ার, সে কি চায়? সে চায় হচ্ছে তা কোম্পানি যে মালামালগুলো কিনছে ফার্মের কাছ থেকে, ওটা যাতে টাইম মতো সে ফেরত পেয়ে যায়, এটা সাপ্লায়ার চায়। এমপ্লয়িরা কি চায়? টাইম মতো বেতন চায়, তাই না? সরকার কি চায়? টাইম মতো ট্যাক্স যে টাকাটা দেওয়ার দিয়ে দিলে চায়। সো একটা মডার্ন ফার্ম, সে কিন্তু অনেকগুলা ডিরেক্ট এবং ইনডিরেক্ট চুক্তি করে। একটা মডার্ন ফার্মকে আপনি চিন্তা করতে পারেন দ্যাট there is a nexus of implicit and explicit contracts. কন্ট্রাক্ট আছে। কিরকম কন্ট্রাক্ট? এমপ্লয়ির সাথে তার একটা লিখিত চুক্তি আছে যে আমি তোমাকে টাইম মতো বেতন দিব, বোনাস দিব। ইমপ্লিসিট একটা চুক্তি আছে, সেটা হচ্ছে যে আমি সেফলি বিজনেস চালাবো, সো দ্যাট তুমি যখন রিটায়ার করবা, তোমার রিটায়ারমেন্টের যে ফান্ডটা দরকার রিটায়ারমেন্ট করার সময়, আই বি এবল টু পে ইউ অফ। ঠিক আছে? সো কিছু এক্সপ্লিসিট চুক্তি, কিছু ইমপ্লিসিট চুক্তি, সবকিছু মিলাই হচ্ছে মডার্ন ফার্ম। আচ্ছা, এবার আসেন আমরা আমাদের ফ্রি ক্যাশ ফ্লোতে আসি। কোন একটা ফিনান্সিয়াল ইয়ারে একটা কোম্পানির যাবতীয় স্টেক হোল্ডার, সাপ্লায়ার, গভর্নমেন্ট, এমপ্লয়ি, তাদের সবার দায় দেনা শোধ করা হয়ে গেল। সবার দায় দেনা শোধ করা হয়ে গেল কথাটার মানে হচ্ছে যে এমপ্লয়িকে স্যালারি দিয়ে দেওয়া হলো, গ্র্যাচুইটি দিয়ে দেওয়া হলো, সরকারকে ট্যাক্স ভ্যাট দিয়ে দেওয়া হলো, সাপ্লায়ারকে তার পণ্যের যে দাম ওটা চুকায় দেওয়া হলো। এর বাইরেও অনেক ধরনের স্টেক হোল্ডার থাকতে পারে, বাট যাবতীয় স্টেক হোল্ডারদেরকে যার যার ডিউ শোধ করার পরে একটা কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট থাকে। ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করার পরে এবং ফিউচার যে এক্সপানশন প্ল্যান, ওটার জন্য এনাফ বাজেট রাখার পরে, আমি তিনটা জিনিস বললাম, ইকুইটি হোল্ডার এবং বন্ড হোল্ডার ছাড়া বাদ বাকি যাবতীয় স্টেক হোল্ডারদেরকে ওদের ডিউ গুলো শোধ করার পরে, ওয়ার্কিং ক্যাপিটালের জন্য যে বাজেট রাখা দরকার, রিকোয়ারমেন্ট বাজেট, ওটা রাখার পরে, এবং গ্রোথ বা এক্সপানশনকে ফান্ডিং করার জন্য যে টাকাটা লাগবে ওটা দেওয়ার পরে একটা কোম্পানির কাছে ডিস্ট্রিবিউট করার মতো যেই পরিমাণে ক্যাশ ফ্লো থাকবে, ডিস্ট্রিবিউট করার মতো ক্যাশ ফ্লো থাকা মানেই না ডিস্ট্রিবিউট করা হচ্ছে। ডিস্ট্রিবিউট করার মতো যা যা থাকবে ওটাকে আমরা কি বলি? ওটাকে বলি আমরা ফ্রি ক্যাশ ফ্লো। আবারও বলি, ফ্রি ক্যাশ ফ্লো, ইট ইজ ফ্রি ফ্রম অল আদার স্টেক হোল্ডার্স অব্লিগেশন এক্সেপ্ট বন্ড হোল্ডার এবং ডেট হোল্ডার। বন্ড হোল্ডার এবং ডেট হোল্ডারকে দেওয়ার মতো যা অবশিষ্ট থাকবে একটা ফার্মের কাছে, provided that all other stakeholders dues have been paid, provided that a sufficient balance for working capital requirement has been kept or maintained, provided that the budget for future expansion is going to be funded, যা থাকবে বাকি ওটাকে আমরা কি বলতেছি? ফ্রি ক্যাশ ফ্লো। কেন ফ্রি বলা হচ্ছে? কেন? বিকজ ইট ইজ ফ্রি ফ্রম অল আদার অব্লিগেশনস, দ্যাটস হোয়াই ইটস ফ্রি। বলতে পারলাম? ইয়েস স্যার। ডিভিডেন্ড কত দেওয়া হবে এটা কোম্পানিটা এজিএমএ ঠিক করে। ইটস মোর অফ এ চয়েস, ইটস মোর অফ এ চয়েস। তো চয়েসের উপর ভিত্তি করে একটা ভ্যালুয়েশন মডেল খুব ভালো কাজ করে না। ডিডিএম মডেল কাজ করে কাদের ক্ষেত্রে? কাজ করে যাদের হচ্ছে একটা রেগুলার ডিভিডেন্ড পেমেন্টের ট্র্যাক রেকর্ড আছে, যাদের একটা ভালো একটা পার্সেন্টেজ যারা মেইনটেইন করে ওভার টাইম, তাদের জন্য ডিভিডেন্ড মডেল খারাপ না। বাট থিং ইজ দ্যাট চয়েস থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যাপাসিটি। সো ফ্রি ক্যাশ ফ্লো এই মডেলটা টকস অ্যাবাউট দ্য ক্যাপাসিটি অফ এ ফার্ম, not the choices made by the firm. So free cash flow হচ্ছে এই টাকাটার উপর আর কারো কোনো অব্লিগেশন নাই। এই টাকাটা মানে আসার আগে
যাবতীয় বাজেট যেগুলো ওয়ার্কিং ক্যাপিটাল বাজেট এবং হচ্ছে আমার এক্সপানশন বাজেট, ওইটাও আমি মিটিগেট করছি, ওইটাকেও আমি ম্যানেজ করে ফেলছি। তাহলে এটা হলো ফ্রি এন্ড ইট টক্স অ্যাবাউট মাই ক্যাপাসিটি, ইট টক্স অ্যাবাউট মাই ক্যাপাসিটি। কারণ ক্যাপাসিটির পুরোটা হয়তো আমি ডিস্ট্রিবিউট করব না, দ্যাটস মোর অফ এ চয়েস। বাট ফ্রি ক্যাশ ফ্লোটা ভালো কেন মডেল? ডিডিএম থেকে free cash flow is the far better model in a sense that free cash flow talks about what? Free cash flow talks about the capability, not the choice. ঠিক আছে, চয়েস নিয়ে কথা হচ্ছে না এখানে, কথা হচ্ছে কতটুকু দিতে পারতো, কতটুকু দিচ্ছে সেটা না, কতটুকু দেওয়ার সক্ষমতা ছিল। হ্যাভ ইউ গট ইট? জি স্যার। যেটা বুঝে থাকেন ফ্রি ক্যাশ ফ্লো, তাহলে সো বেসিক মডেল কিন্তু সেম। সেটা হচ্ছে আমাদের কি লাগবে, আমাদের জানতে হবে যে ক্যাশ ফ্লো গুলা, ফর এক্সাম্পল এই সেম জিনিসটাকে আমরা এখানে আনতে পারি, এই সেম অঙ্কটাকে আমরা এখানে নিয়ে আসতে পারি, শুধুমাত্র একটা জিনিস চেঞ্জ করতে হবে। সেম অঙ্কটা দেখাবো না, বাট আমরা আমি যদি ডিভিডেন্ডটাকে চেঞ্জ করে দেই, কনসিডার স্টক, দেখেন আমি সেম অঙ্কটাই রাখছি, আমি খালি বলতেছি যে ধরেন ডেটাগুলোকে ক্যালকুলেশন করবে। আমি ধরে নিচ্ছি যে ডিভিডেন্ড না, আমরা কিসের আলোকে মূল্যায়নটা করতেছি, আমরা মূল্যায়নটা করতেছি ফ্রি ক্যাশ ফ্লোর আলোকে। ঠিক আছে, এখন আপনাদের মধ্যে আবার কেউ আবার এটা আবার যদি বলা শুরু করে যে স্যার আপনি এখানে কেন দুটো সমান ধরছেন, সিম্পল রাখার জন্য সমান ধরছি। পরে যখন আপনি ভিডিওটা দেখবেন তখন এটা মাথায় রাখবেন যে জাস্ট অঙ্কটা যাতে না করতে হয় আবার, এই জন্য রাখছি, আর কোনো কারণ নাই আমার।
আচ্ছা, একটু খেয়াল করেন কাইন্ডলি, আমরা আসলে এখানে তাহলে নতুন কি করলাম? অঙ্কটাতে নতুন কি কিছু আছে? হ্যালো, স্যার ফ্রি ক্যাশ ফ্লো টু ইকুইটি আনা হয়েছে এখানে। হ্যাঁ, আমরা জাস্ট বলতেছি যে অঙ্কর সেম, দেখেন অঙ্কটার মানে মানে কিভাবে বলে, স্ট্রাকচার কিন্তু সেম, তাই না? শুধুমাত্র আমরা বলতেছি আমরা এখানে ডিভিডেন্ডের জায়গায় কি কনসিডার করব, আমরা ডিভিডেন্ডের জায়গায় কনসিডার করব ফ্রি ক্যাশ ফ্লো টু ইকুইটি। ক্লিয়ার? ইয়েস স্যার। আমরা এখানে ডিভিডেন্ডের জায়গায় কনসিডার করব ফ্রি ক্যাশ ফ্লো টু ইকুইটি, এই তো। ঠিক আছে, এখন আমি যদি লাস্টে একটা বলি, সেটা হচ্ছে তাহলে কোনটা ভালো বললাম আমরা বললাম যে আমাদের এখানে যে মডেলগুলো আলোচনা করা হয়েছে, যদি একটা প্রপার পিয়ার কোম্পানি পাওয়া যায়, ঠিক আছে, মেবি রিলেটিভ ভ্যালুয়েশন ইজ এ গুড থিং, নো প্রবলেম। বাট রিলেটিভ ভ্যালুয়েশন সমস্যাটা একটু দেখাই, আমি খেয়াল করে দেখেন, আমরা কি নিয়ে কথা বলতেছি? ভ্যালুয়েশন নিয়ে কথা বলতেছি, তাই না? হ্যালো, জি Yes, স্যার। sir. আমরা ভ্যালুয়েশন নিয়ে কথা বলতেছি, কিন্তু ভ্যালুয়েশনের ভিতরে কথা বলার ভিতরে আমরা কোম্পানি ফান্ডামেন্টালকে গুণ করতেছি এমন কিছু দিয়ে যেটা কিন্তু আসলে প্রাইস। খেয়াল করে দেখেন, ইন্ডাস্ট্রি প্রাইস আর্নিং রেশিও, ঠিক আছে? সো ভ্যালুয়েশন মানে কি? ভ্যালুয়েশন মানে হচ্ছে একটা কোম্পানির মূল্য কত হওয়া উচিত আর মূল্য কত পার্থক্য আছে। বাট এটার মধ্যে কিন্তু এই যে হাউ ক্যান আই সে, প্রাইস আর্নিং মাল্টিপলের দিয়ে যে আমি ভ্যালুয়েশনটা করলাম, এটার মধ্যে কিন্তু ফান্ডামেন্টাল বা অ্যাবসলিউট কম্পোনেন্ট, যেটাকে ইপিএস বলা হচ্ছে, এটার পাশাপাশি আমরা কিন্তু একটা প্রাইসের অ্যাঙ্গেলও কিন্তু অ্যাড করে দিলাম। সো এটা কিন্তু প্রাইস ভ্যালুর একটা কম্বিনেশন বলতে পারেন। অন দ্য আদার হ্যান্ড, ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল এবং ফ্রি ক্যাশ ফ্লো মডেল, এটা কিন্তু কোম্পানির ফান্ডামেন্টালের উপর ভিত্তি করে বানানো হচ্ছে। ফান্ডামেন্টাল কি? উপরটাতে ফান্ডামেন্টাল হচ্ছে ডিভিডেন্ড, নিচেটাতে ফান্ডামেন্টাল কি? নিচেটাতে ফান্ডামেন্টাল হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো। ক্লিয়ার? বাট টেমপ্লেট কিন্তু সেম। আচ্ছা, এই জন্য আমি আপনাদের উপর বিরক্ত হয়েছিলাম, সেটা হচ্ছে যে আপনারা যারা ফাইন্যান্সের নর্মাল টাইম ভ্যালু অফ মানির অঙ্ক করেন, দেখেন সবগুলো অঙ্কই কিন্তু মূলত ঘুরে ফিরে কিন্তু টাইম ভ্যালু অফ মানির অঙ্ক অথবা ধরেন ঐকিক নিয়মের অঙ্ক। ঠিক আছে, আমরা জাস্ট বিষয়গুলোকে পেঁচায় ফেলি। এটা যে স্ট্রাকচারটা তো আপনি চাইলে পৃথিবীর যে কোনো কাজে ইউজ করতে পারেন, তাই না? কেউ যদি আপনাকে বলে এগুলো ফ্রি ক্যাশ ফ্লো না, কেউ যদি আপনাকে বলে এগুলো হচ্ছে একটা প্রজেক্টের ক্যাশ ইনফ্লো, হতে পারে না? ইট ক্যান হ্যাপেন। সো বিষয়টা এরকম না যে আমাদের এই স্ট্রাকচারটা বা এই আমাদের এই আর্কিটেকচারটা এটা শুধুমাত্র মানে ফ্রি ক্যাশ ফ্লো মডেলের ক্ষেত্রে প্রযোজ্য। এই টাইপের অ্যানালজি কিন্তু আমরা ইউজ করতে পারি কাদের ক্ষেত্রে? নরমাল একটা ক্যাপিটাল বাজেটিং প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু আমরা করতে পারি। উই ক্যান ডু ইট ফর সো মেনি থিংস, তাই না? তো এভাবে চিন্তা করা দরকার, এভাবে আমাদেরকে চিন্তা করতে হবে। আচ্ছা, এবার আসেন ফ্রি ক্যাশ ফ্লো মডেল নিয়ে তুমি ভালো ভালো কথাবার্তা বললাম যে ফ্রি ক্যাশ ফ্লো মডেল টক্স অ্যাবাউট দ্য ক্যাপাবিলিটি। এটা আসলে চয়েস ইন্ডিকেট করে না, এটা ইন্ডিকেট করে আসলে বন্ড হোল্ডার এবং শেয়ার হোল্ডার থেকে দেওয়ার মতো কত ছিল। আমরা যেহেতু এখানে ফ্রি ক্যাশ ফ্লো টু ইকুইটি ইউজ করছি, এখানে ইকুইটি হোল্ডারকে দেওয়ার মতো কত ছিল এটাকে ইন্ডিকেট করে। দ্যাটস ফাইন। আচ্ছা, প্রবলেমটা কোথায় তাহলে ফ্রি ক্যাশ ফ্লো মডেলের? ফ্রি ক্যাশ ফ্লো মডেলের প্রবলেম হচ্ছে বেশিরভাগ কোম্পানি যারা আর্লি গ্রোথ ফেজে থাকে, ঠিক আছে, বেশিরভাগ কোম্পানি যারা হচ্ছে প্রচুর পরিমাণে যাদের ক্যাপেক্স করতে লাগে, ওদের ক্ষেত্রে ফ্রি ক্যাশ ফ্লো মডেলটা খুব একটা কার্যকরী মডেল না। কেননা দেখা যাবে কি জানেন, ওই হাউ ক্যান আই সে, ক্যাপিটাল এক্সপেন্ডিচারের জন্য অ্যালোকেশন করতে গেলে ফ্রি ক্যাশ ফ্লো টু ইকুইটি নেগেটিভ চলে আসতে পারে। সো নেগেটিভ কোনো কিছু তো আর ভ্যালুয়েশন হবে না, ঠিক আছে? সো আমরা ফ্রি ক্যাশ ফ্লো মডেলের কিছু ত্রুটির কথা বললাম, সেটা হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো মডেল একটা রোবাস্ট মডেল, ইট টক্স অ্যাবাউট ক্যাপাবিলিটি এন্ড অল দ্যাট, বাট প্রবলেম কি স্যার? প্রবলেম হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো মডেলের যেটা বেসিক প্রবলেম, সেটা হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো মডেলে ইয়াটা করা যাবে না। একটা কোম্পানি যারা আর্লি গ্রোথ ফেজে আছে অথবা যারা এক্সপানশন ফেজে আছে, যারা আর্লি গ্রোথ বা এক্সপানশন ফেজে আছে, ওদের ক্ষেত্রে এই মডেল দিয়ে খুব ভালো রেজাল্ট আসবে না। বিকজ বেশিরভাগ কোম্পানি যখন ক্যাপিটাল বাজেটিং এর অ্যালোকেশন রাখা হবে, দেখা যাবে কি জানেন, ফ্রি ক্যাশ ফ্লোটা নেগেটিভ চলে আসতেছে। তার মানে আর্লিয়ার ডেজে একটা কোম্পানির হয়তো বা ইকুইটি হোল্ডারদেরকে দেওয়ার মতো তেমন কোনো সক্ষমতা নাও থাকতে পারে, তার ফ্রি ক্যাশ ফ্লো নেগেটিভ আসতে পারে। তার ফ্রি ক্যাশ ফ্লো নেগেটিভ আসলে ওটা দিয়ে তোর ভ্যালুয়েশন করা যাবে না। তার মানে এগেইন ফর সো মেনি ফার্মস যারা ম্যাচিউর না, যারা এখনো ম্যাচিউর ফেজে যেতে পারে নাই, ওদের জন্য মেবি ফ্রি ক্যাশ ফ্লো মডেল খুব একটা ভালো মডেল না। ঠিক আছে স্যার, মানে ক্যাপিটাল বাজেটিং এ বেশি টাকা অ্যালোকেট করে রাখতেছে বলে তাদের এই এফসিএফ টা নেগেটিভ আসতেছে, তাই না স্যার? মানে এই জন্য জি আমি যদি ফ্রি ক্যাশ ফ্লোকে একটু আমি যদি ফ্রি ক্যাশ ফ্লোটা ক্যালকুলেশন করি, জাস্ট ধরেন দেখাবার জন্য আপনাদেরকে ফ্রি ক্যাশ ফ্লো কিভাবে ক্যালকুলেশনটা করা হয়। জেনারেলি এটা হচ্ছে ইবিআইটি, এগুলো আপনাদের শিখতে হবে তা না, কোনোভাবে শেখা লাগবে না এখন। ইবিআইটি ইনটু 1 মাইনাস ট্যাক্স রেট,
প্লাস হচ্ছে ডেপ্রিসিয়েশন এন্ড অ্যামোর্টাইজেশন, মাইনাস হচ্ছে ক্যাপেক্স ক্যাপিটাল এক্সপেন্ডিচার, মাইনাস হচ্ছে চেঞ্জ ইন ওয়ার্কিং ক্যাপিটাল, জি চেঞ্জ ইন নেট ওয়ার্কিং ক্যাপিটাল, এনডব্লিউসি। দ্যাটস দ্য স্ট্যান্ডার্ড ফর্মুলা, অ্যাপ্রক্সিমেট ফর্মুলা, ঠিক আছে। এনডব্লিউসি মানে হচ্ছে নেট ওয়ার্কিং ক্যাপিটাল। সো আমি যেটা বলার চেষ্টা করতেছি এইমাত্র, সেটা হলো একটা ফার্ম যখন আর্লি গ্রোথ ফেজে থাকে তার হয়তো বা ক্যাপেক্সের ডিমান্ড অনেক বেশি, ঠিক আছে, তাকে অনেক বেশি ফিউচারের জন্য কি করতে হবে, বিনিয়োগ করতে হবে। এটা যদি অনেক বেশি হয়, দেখেন এটা কি মাইনাস না স্যার, এটার আগে সাইনটা কি মাইনাস, এটা মাইনাস হইলে এই উপরের গুলো যাই হোক না কেন, মেবি ফ্রি ক্যাশ ফ্লো টু দ্য ফার্ম অথবা ফ্রি ক্যাশ ফ্লো টু দ্য ইকুইটি হোল্ডার সবই কি আসতে পারে, নেগেটিভ চলে আসতে পারে। ওই ক্ষেত্রে নেগেটিভ আসলে তো এটার আর ভ্যালুয়েশন করে কোনো লাভ নাই। বুঝতে পারলাম কথা? হ্যালো, এই ফর্মুলাতে যদি ক্যাপেক্সটা বেশি হয়ে শুরু করে তাহলে আমার এই পুরো রেজাল্টটা ফ্রি ক্যাশ ফ্লো টু দ্য ফার্ম অথবা ফ্রি ক্যাশ ফ্লো টু দ্য ইকুইটি এটা নেগেটিভ চলে আসবে। এটা নেগেটিভ আসলে তো আমার এটা ভ্যালুয়েশনে ইউজ করা যাবে না। সো अगेन ফ্রি ক্যাশ ফ্লো ইজ এ বেটার মডেল বিকজ ইট টকস অ্যাবাউট দ্য ক্যাপাবিলিটি, বাট স্টিল এটা দিয়ে আসলে ভ্যালুয়েশনটা প্রপারলি করা যাবে না, ঠিক আছে। স্যার ফ্রি ক্যাশ ফ্লোর সময় আপনি বলেছেন যে স্যার ইটস নট মানে এটা কোনো চয়েসের কোনো বিষয় না, তার মানে কি জিনিসটা হচ্ছে এরকম যে মানে ক্যাপাবিলিটিটা দেখতেছে কিন্তু মানে চয়েস বলতে হচ্ছে কি ডিভিডেন্ড দিবে নাকি দিবে না এই বিষয়টা দেখবে না, বা শুধু দেখবে হচ্ছে মানে ক্যাপাবিলিটি ছিল কিনা এরকম, তাই না স্যার? কোন একটা ফিনান্সিয়াল ইয়ার শেষে ভালো করে খেয়াল করবেন, কোন একটা ফিনান্সিয়াল ইয়ার শেষে সবার দাবি শোধ করার পরে, দেখেন সবার দাবি শোধ করা কোথায় হয়েছে, দেখেন তো ইবিআইটি। ইবিআইটি মানে কি, আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। এখন ইন্টারেস্ট দেওয়া হয়নি, ট্যাক্সও দেওয়া হয়নি, দেন আমি ট্যাক্সকে অ্যাডজাস্ট করলাম 1 মাইনাস ট্যাক্স রেট দিয়ে। তাহলে এই যে পুরো জায়গাটা, এই যে পুরো বিষয়টা ইবিআইটি ইনটু 1 মাইনাস ট্যাক্স, ঠিক আছে, এটা মোটামুটি ইন্ডিকেট করে সবার দাবি শোধ হয়ে গেছে, ঠিক আছে। ডেপ্রিসিয়েশন এন্ড অ্যামর্টাইজেশনকে যোগ করা হচ্ছে বিকজ এগুলো হচ্ছে নন ক্যাশ খরচ, এগুলোকে খামাকা বাদ দেওয়ার দরকার নাই, ঠিক আছে, এগুলোকে যোগ করা হচ্ছে। দেন এই বছরের ক্যাপেক্সের বাজেট, এটা আলাদা টাকা রাখা, প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টের জন্য টাকা রাখা, এগুলো করার পরে যা থাকলো এটা কাদের দাবি, এটা হলো বন্ড হোল্ডার এবং ইকুইটি হোল্ডারের দাবি। এজন্য নাম এটার কি, ফ্রি ক্যাশ ফ্লো টু দ্য ফার্ম। হ্যাঁ, এটা যদি আমি একটু ইয়াতে যাই, ফ্রি ক্যাশ ফ্লো টু দ্য ফার্ম, ঠিক আছে। আর আমরা যে এই অঙ্কটা যেখানে করছি এটা হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো টু দ্য ইকুইটি, এফসিএফই। কেন করছি সেটা আমি গেলাম না, এটা অনেক অন্য আলোচনা, ফর দ্য টাইমিং আপনার জন্য এতটুকু যথেষ্ট। বাট আমি যেটা বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে এখানে কেন আমি ক্যাপাসিটি বলতেছি, বিকজ এখানে কিন্তু কোনো চয়েসের ব্যাপার স্যাপার নাই, পয়েন্টটা ধরতে পারতেছেন? এখানে কিন্তু কোনো স্যার চয়েসের কথাবার্তা বলা হচ্ছে না যে এটা থেকে কত টাকা আমি দিব, এই টাকাটারই একটা অংশ হতে কোথায় যাবে, এই টাকাটার একটা অংশ হতে এই যে ডিভিডেন্ড আকারে যাবে। তার মানে কি ডিভিডেন্ড দেওয়া না দেওয়া তো আসলে কোম্পানির ইচ্ছা না, ইচ্ছা তো ইচ্ছার উপর ভিত্তি করে মডেলটা আসলে ভালো না, বরং আমাকে দেখতে হবে যে দেওয়ার মতো কত সক্ষমতা ছিল। এখানে সক্ষমতা নিয়ে কথাবার্তা বলা হচ্ছে যে কত টাকা আসলে দিতে পারতাম, ঠিক আছে। ঠিক আছে, সো যেহেতু একটা আর্লি গ্রোথ ফেজের কোম্পানির অনেক বেশি রিকোয়ারমেন্ট থাকতে পারে ওয়ার্কিং ক্যাপিটালে এবং হচ্ছে ক্যাপেক্সে, ঠিক আছে, ওয়ার্কিং ক্যাপিটাল এবং ক্যাপেক্সে যেহেতু তার অনেক ডিমান্ড থাকতে পারে, তার জন্য কোনটা ভালো হবে না, তার জন্য মেবি ফ্রি ক্যাশ ফ্লো মডেলটাও ভালো হবে না। এই পর্যন্ত কি মোটামুটি বুঝতে পারছি আমি? ইয়েস স্যার, পারফেক্ট। সো আমার আজকের ক্লাসের উদ্দেশ্য অবশ্যই আপনাদেরকে ভ্যালুয়েশন শেখানো না, আপনাদের ছিল আমি পড়াই দিছি, বাট এটা আরো অনেক ডিটেইল হইতে পারে। আমি খুব সিম্পল ভাবে আপনাদেরকে একটা বেসিক প্রেমিস দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এবার আসেন লাস্ট আলোচনা ভ্যালুয়েশনের উপর। আপনি একটা জিনিস খেয়াল করেন, এই যে তিনটা মডেল আমি দেখাইলাম, দুইটা মডেল, একটা হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো, একটা হচ্ছে ডিভিডেন্ড। কেউ আমাকে কোশ্চেন করে না স্যার এটা কোত্থেকে আসবে? জি স্যার। ডিসকাউন্টেড যে বের করছেন স্যার, এটাও তো একটা আরবিটারি চয়েস, তাই না? জি স্যার, এটাই বলছিলাম। এই যে ডিসকাউন্টেড আমি বসাচ্ছি সবই আরবিটারি বাই দা ওয়ে, বা ডিসকাউন্টেডটা তো ধরেন বারবার ইউজ করা হচ্ছে, তাই না? কস্ট অফ ইকুইটি, এটা কোত্থেকে আসছে বা এটা আসলে কেমনে করে বের করা যায়, তাই না? জি স্যার। আচ্ছা, আমি এগেইন খুব সিম্পল ভাবে রাখি।
ঠিক আছে, আপনারা এটার নাম শুনছেন ক্যাপএম? স্যার ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং প্রাইস ক্যাপএম এ কিভাবে ক্যালকুলেশনটা করা হয়, আমি এগেইন ক্যালকুলেশন দেখাবো না ওইভাবে, আমি এটার প্রবলেম গুলো একটু বলবো বা চ্যালেঞ্জ গুলো বলবো ভ্যালুয়েশনের অ্যাঙ্গেল থেকে। স্যার রিস্ক ফ্রি রেট থাকে আর হলো রিস্ক যেটা যুক্ত রেট সেটাকে হলো বেটা মার্কেট রিস্ক দিয়ে হলো কম্পেয়ার করতে হয়। বেটা কেমনে ক্যালকুলেশন করা হয়? স্যার মার্কেটের যে রিস্ক সেটার সাথে কোম্পানির রিস্কের কম্পারিজন করতে হবে। মার্কেট রিস্কে বেটা সমান 1 ধরে কোম্পানির রিস্ক মার্কেটের তুলনায় কতটুকু বেশি বা কম হুম। সেভাবে। এটাই তো আপনারা দেখছেন তাই না সবাই? ইয়েস স্যার। ইয়েস স্যার রিস্ক ফ্রি রেট প্লাস মার্কেট রিটার্ন মাইনাস রিস্ক ফ্রি রেট মাল্টিপ্লাই বাই বেটা, এই তো? আচ্ছা, এবার দেখেন আমরা জাস্ট এটা তো ক্যালকুলেশন জানা থাকলে করাই যাবে। খেয়াল করেন, লেটস স্টার্ট উইথ দ্য আরএফ ফার্স্ট। রিস্ক রেট কোনটা হবে বলেন তো, বা কি হওয়া উচিত? ট্রেজারি বন্ড বা বিলের যে রেটটা বা গভর্নমেন্ট এরকম গভর্নমেন্ট স্যার তিনটা যে রিস্ক সেটা একটাও এক্সিস্ট করবে না, লিকুইডিটি তারপর ডিফল্ট রিস্ক। খেয়াল করে দেখেন, একটা জিনিস খেয়াল করে দেখেন, রিস্ক ফ্রি রেট এটা যদি অফিসিয়াল ডেফিনেশন চিন্তা করেন, এটার অফিসিয়াল ডেফিনেশন হচ্ছে এনি কাইন্ড অফ রিস্ক যেটা শুধুমাত্র দুইটার জন্য প্রিমিয়াম দিবে, যে শুধুমাত্র দুইটার জন্য কম্পেনসেট করবে। এটা হচ্ছে টাইম ভ্যালু অফ মানি আর এটা হচ্ছে ইনফ্লেশন রিস্ক প্রিমিয়াম, ঠিক আছে? আরএফ এটা শুধুমাত্র দুইটা ফ্যাক্টরের জন্য কম্পেনসেট করা উচিত। একটা হচ্ছে টাইম ভ্যালু অফ মানি, ওয়েট করার জন্য অ্যানুয়ালি কত টাকা এডিশনাল দেওয়া হয়, প্লাস কি, প্লাস হচ্ছে ইনফ্লেশন প্রিমিয়াম। ইনফ্লেশন রিস্ক প্রিমিয়াম। এই হচ্ছে আরএফ এর কথা, ঠিক আছে? এই হচ্ছে আমাদের মোটামুটি আরএফ এর কথা। ফাইন, এখন খেয়াল করে দেখেন আমাদের বাংলাদেশেও কত টাইপের ট্রেজারি বিল এবং কত টাইপের ট্রেজারি বন্ড আছে। We have 28 days, we have 91 days, we have 182 days, we have 364 days. এগুলো হচ্ছে ট্রেজারি বিলার ইউনিভার্স। ট্রেজারি বন্ডে দেখেন 2 বছর আছে, 5 বছর, 10 বছর এরকম আছে, তাই না? সবগুলোই কার দ্বারা ইস্যু করা? গভর্নমেন্টের ইস্যু করা। তার মানে কোনটার মধ্যে কি নাই, কোনো ধরনের ক্রেডিট রিস্ক নাই, ভার্চুয়ালি নাই, তাই না? ইয়েস স্যার ইয়েস স্যার। লিকুইডিটি যেহেতু ট্রেজারি বিল বা বন্ড এগুলো লিকুইডিটিও অলমোস্ট সিমিলার টাইপের, ট্রেজারি বিলে লিকুইডিটি বেটার থাকে, তো লিকুইডিটির উপর ভিত্তি করে খুব বেশি ডেভিয়েশন হবে না। তাহলে কোনটা নিবেন? আমার পয়েন্টটা ধরতে পারতেছেন? আচ্ছা, এখন আমি ব্যক্তিগতভাবে হচ্ছে সবচেয়ে কম দিনের যেটা 28 দিন ওইটাকে নেওয়ার পক্ষপাতী। কেন? কারণ 28 থেকে 91 দিনের রেটটা বাড়ে কেন? বিকজ এখানে একটা ম্যাচুরিটি প্রিমিয়াম চলে আসে, তাই না? ইয়েস স্যার। ম্যাচুরিটি প্রিমিয়াম চলে আসে। তো আমার রিস্ক রেটের ডেফিনেশনটা হওয়া উচিত টাইম ভ্যালু অফ মানি প্লাস ইনফ্লেশন, নাথিং এলস। টাইম ভ্যালু অফ মানি প্লাস হচ্ছে ইনফ্লেশন, নাথিং এলস। এটা হচ্ছে আমার রিস্ক রেটের ডেফিনেশন হওয়া উচিত বা এটা হওয়ার কথা। সো আমার রিস্ক রেটের ডেফিনেশন যেহেতু শুধুমাত্র টাইম ভ্যালু অফ মানি এবং হচ্ছে ইনফ্লেশন হওয়া উচিত, আমি যদি 91 দিন চুজ করি অথবা 6 মাস, 1 বছর বা 2 বছর, আমি যদি এগুলোকে চয়েস করা শুরু করি, এটার মধ্যে কি চলে আসতেছে স্যার? এগুলোর মধ্যে আমার ম্যাচুরিটি রিস্ক প্রিমিয়াম চলে আসতেছে। এটা কি ভালো? অ্যান্সার হচ্ছে এটা ভালো না ওই অ্যাঙ্গেল থেকে। এট দ্য সেম টাইম যারা ভ্যালুয়েশন করে, যারা হচ্ছে মার্কেটে ভ্যালুয়েশন করে, তারা বলে যে ভাই ভ্যালুয়েশন তো একটা মাল্টি পিরিয়ড মডেল। খেয়াল করে দেখেন, এই যে ভ্যালুয়েশনটা করা হচ্ছে, ক্যাশ ফ্লো গুলা কি একই বছরে ইনকার করতেছে নাকি অনেক ফিউচার ইনকার করতেছে? খেয়াল করেন তো। ফিউচার জি, মানে এটা কি একটা পিরিয়ডের ডেটা নাকি মাল্টি পিরিয়ডের ডেটা? মাল্টিপল পিরিয়ড স্যার। তো তারা বলে ভ্যালুয়েশন হচ্ছে একটা মাল্টি পিরিয়ড ফ্রেমওয়ার্কের ডেটা। তাহলে আমি কেন এমন ডিসকাউন্ট রেট ইউজ করব যেটা মাত্র 1 পিরিয়ডের ডিসকাউন্ট রেট? এজন্য যেটা ইন্ডাস্ট্রিতে যেটা প্রচলিত সেটা হচ্ছে তারা 10 বছরের ট্রেজারি বন্ড ইউজ করে এবং তারা বলে যে মাল্টি পিরিয়ডের ভ্যালুয়েশন মডেলের সাথে মাল্টি পিরিয়ডের একটা রেট ইউজ করাটা বেটার হবে। হইতে পারে, এটা হলো তাদের যুক্তি। সো আমি যেটা বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে এই যে আমরা কস্ট অফ ইকুইটি বললাম যে 14%, এটার একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট কি? কম্পোনেন্ট হচ্ছে আরএফ, এবং আরএফ কত হবে এটার ব্যাপারে কি আছে স্যার? ডিফারেন্ট টাইপের কথাবার্তা আছে, ডিফারেন্ট টাইপের চয়েসেস আছে। ক্লিয়ার? এটা আমি যে এই মাত্র যেটা বললাম,
আরএফ কত হবে এটার কোনো ইউনিভার্সাল সলিউশন নাই। আমরা আরএফ কে ডিফাইন করি এমন একটা রেট যেটা আমাকে দুইটা ফ্যাক্টরের জন্য কম্পেনসেট করবে, টাইম ভ্যালু অফ মানি, ইনফ্লেশন। ওইটা যদি চিন্তা করি সবচেয়ে কম দিনের অ্যাভেলেবল রেটটাই নেওয়া উচিত, বিকজ ওইটার মধ্যে মেজরিটি রিস্ক প্রিমিয়াম আসবে না। তবে ইন্ডাস্ট্রি প্র্যাকটিস হচ্ছে মোটামুটি স্টেবল একটা সময়ের জন্য নেওয়া, কারণ তারা বলে যে মাল্টি পিরিয়ড ভ্যালুয়েশন ফ্রেমওয়ার্ক ডিসকাউন্টেড শুড বি মাল্টি পিরিয়ড। ঠিক আছে, এই গেল আমার প্রথম কথা। মোটামুটি কি বুঝতে পারছি? জি বলেন। লাস্টে যেটা বললেন স্যার এই জিনিসটা বুঝিনি স্যার, একটু জি, বলা যাবে স্যার? অবশ্যই বলা যাবে। সো আমরা ভ্যালুয়েশন যে করতেছি আমাদের ক্যাশ ফ্লো গুলা কি একটা পার্টিকুলার ইয়ারে ইনকার করতেছে নাকি অনেকগুলা পিরিয়ড ইনকার করতেছে? অনেক পিরিয়ডে স্যার। ফার্স্ট পিরিয়ডে এত আসবে, সেকেন্ড ইয়ারে এত আসবে, থার্ড ইয়ারে এত আসবে, ফোর্থ ইয়ারে এত, লাস্টে গিয়ে এত, আরো বেশি হইতে পারতো, 10 বছরও করতে পারতাম। সো আমার ভ্যালুয়েশন কিন্তু একটা ওয়ান পিরিয়ড মডেল না, আমার ভ্যালুয়েশন মডেলটা হচ্ছে মাল্টি পিরিয়ড মডেল। এটা কি বুঝতে পারছেন? ইয়েস স্যার, ইয়েস স্যার। এখন 28 ডেজ এর রেটটা এটা অ্যানুয়ালাইজ করলে এটা একটা ওয়ান পিরিয়ড রেট, এক বছরের জন্য। আর 10 বছর মানে হচ্ছে মাল্টি পিরিয়ড একটা এভারেজ নেওয়া হচ্ছে, ওইটা হলো ওদের লজিক। ক্লিয়ার এ পর্যন্ত? ইয়েস স্যার। সো আমি সঠিক ভালো এখনই বলবো না, সেটা অন্য কথা, সেটা অন্য কোর্সের আলোচনা। আমি জাস্ট বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে এখানে আমাদের সামনে কি আছে স্যার, অনেকগুলো চয়েস আছে। সো উই নিড টু মেক এ প্রপার চয়েস। ওকে, এটি খালি বলার জন্য এত কিছু বললাম। ঠিক আছে, আচ্ছা এবার আসেন আরএম। আরএম কোথেকে পাবো বা মার্কেট রিটার্ন কোথেকে পাবো বলেন তো? কেউ একজন আমাকে বলবেন কি মার্কেট রিটার্ন কোথেকে পাবো? মার্কেটে যে বিভিন্ন সিকিউরিটিজ বা আছে ওগুলো পোর্টফোলিওর যে এভারেজ যে রিটার্নটা ওটা থেকে মার্কেট রিটার্ন পাওয়া যেতে পারে। হ্যাঁ, পাওয়া যেতে পারে। আরো ভালো কি কোনো সলিউশন নাই? বেঞ্চমার্ক ইউজ করা। আরো ভালো সলিউশন তো আছে, তাই না? চিন্তা করেন আমাদের মার্কেটে 3টার মতো ইন্ডেক্স আছে, তাই না? ডিএসসি এক্স আছে, ডিএসসি 30 আছে। একটা ইন্ডেক্স কি করে বলেন তো? এই যে আপনি বললেন পোর্টফোলিও রিটার্ন নেওয়া, মার্কেট তো একটা পোর্টফোলিও, হ্যাঁ হইতে পারে। দেখেন কোন একটা স্টক মার্কেটের যারা রেগুলেটর তারা কি বানায় রাখছে? ইন্ডেক্স বানায় রাখছে না? জি স্যার। আপনি একটা বিষয় খেয়াল করেন, যে কোনো একটা দিন আপনি যদি মার্কেটের ওভারঅল ডেটাটা জানতে চান, আপনি দেখতেছেন যে 130টা কোম্পানি শেয়ারের দাম বাড়ছে, 80টা কোম্পানি শেয়ারের দাম কমছে। দেন আমরা কেন বলতেছি মার্কেট ওভারঅল ভালো ছিল? বিকজ আমরা দেখতেছি ইন্ডেক্সটা বাড়ছে, তাই না? আর ইউ গেটিং মাই পয়েন্ট? সো আমরা জেনারেলি মার্কেট রিটার্ন ক্যালকুলেশন করার সময় আমরা ইন্ডেক্সের উপর ভিত্তি করে কি ক্যালকুলেশন করি? রিটার্নটা ক্যালকুলেশন করি। এখানেও প্রবলেম আছে, সেটা কি? কোনটা নিব ইন্ডেক্স, তাই না? ইন্ডেক্স কি একটা? আমাদের মার্কেটে 3টা ইন্ডেক্স আছে, শরিয়া ইন্ডেক্স, ডিএসসি 30 ইন্ডেক্স, ডিএসসি এক্স আছে। আগে ছিল ডিএসসি অল শেয়ার ছিল, ডিএসসি 20 ছিল, এরকম ছিল। মানে আমাদের মার্কেটে 2-3 ধরনের ইন্ডেক্স আছে। বড় বড় মার্কেটে তো হচ্ছে অনেকগুলো ইন্ডেক্স আছে, লাইক ডিজা 30টা শেয়ার ইন্ডেক্স, উইল শেয়ার 5000, স্ট্যান্ডার্ড এন্ড পুয়ার 500। নাম দেখেন, 500 মানে 500টা স্টক আছে এটার মধ্যে। উইল শেয়ার 5000 স্টক আছে। আবার বেশ কিছু মার্কেটে আপনি লক্ষ্য করবেন যে সেক্টর ওয়াইজ ইন্ডেক্স থাকে। নিকি টেক 100, নিকি রিটেইলিং 100, তার মানে রিটেইলিং সেক্টরের জন্য আলাদা বানায় রাখছে, টেকের জন্য আলাদা ইন্ডেক্স। আর গেটিং মাই পয়েন্ট? আমি যেটা বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে ইন্ডেক্স কিন্তু একটা না, ইন্ডেক্স কিন্তু মাল্টিপল। একটা গিভেন পয়েন্ট অফ টাইম কোন একটা মার্কেটে স্যার ইন্ডেক্স কিন্তু একটা না, মাল্টিপল ইন্ডেক্স আছে। তাহলে কোনটা নিবেন ইন্ডেক্স বলেন তো? কি মনে হয় কোন ধরনের ইন্ডেক্স নেওয়া উচিত বলে আপনার কাছে মনে হচ্ছে? স্যার যেটা বেশি প্র্যাকটিস করা হয়ে থাকে ইন্ডাস্ট্রিতে, সবগুলোতে প্র্যাকটিস করা হয়ে থাকে। আচ্ছা আমি আপনাকে হালকা করে একটা আইডিয়া দিই, তাহলে আপনাদের ক্লিয়ার লাগবে। আমাদের ইন্ডেক্স নেওয়ার সময় জেনারেলি আমাদের ওইটাকেই চয়েস বানানো দরকার, ওইটাকে আমাদের চয়েস হিসাবে বানানো দরকার। কিরকম? যেটা ওভারঅল মার্কেটের চিত্র আমাকে দিবে। খেয়াল করেন ডিএসসি 30 এটা আমাদের টোটাল মার্কেটে যত ভ্যালু, ওই ভ্যালুর অ্যারাউন্ড 46 to 47% কভার করে, whereas ডিএসসি এক্স অলমোস্ট পুরোটাই কভার করে। আমি যখন বলি মার্কেট রিটার্ন, আমি কিন্তু মার্কেটের একটা সাব সেগমেন্ট রিটার্ন নিয়ে কনসার্ন না, আমি মার্কেটের পুরোটাকেই দেখতে চাই, তাই না? ইয়েস স্যার। সো আমার এমন সব ইন্ডেক্স নেওয়া উচিত যে ইন্ডেক্স গুলা আমার ওভারঅল মার্কেট নিয়ে আমাকে একটা ভালো আইডিয়া দিবে, যেটার কাভারেজ বেশি। এটা গেল একটা। আবার বেশি কাভারেজের সমস্যাও আছে।
আপনি যদি পুরা মার্কেট কভার করতে চান তাহলে এমন সব স্টকও আপনার ইন্ডেক্সে ঢুকবে যেগুলো রেগুলার ট্রেড হয় না, যেগুলোর প্রাইসিং গুলা কি রিলায়েবল না। সো ইন্ডেক্স কোনটা নিবেন দ্যাট ইজ মোর অফ এ চয়েস। ইন্ডেক্স কোনটা নিবেন দ্যাট ইজ মোর অফ এ চয়েস। আমাদের এখানে যেটা করতে হবে, আমাদেরকে এমন একটা ইন্ডেক্স বানাইতে হবে যেটার মধ্যে নিতে হবে যেটা মোটামুটি গোটা মার্কেটকে রিপ্রেজেন্ট করে এবং যেটার মধ্যে হয়তো বা থিন ট্রেডিং শেয়ার বা ইলিকুইড শেয়ার কম আছে। এই দুইটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি আবারও বলি, দেয়ার আর সো মেনি ইন্ডেক্স হুইচ রিপ্রেজেন্ট দ্য মার্কেট, পার্শিয়ালি করে, কেউ পুরোপুরি করে। What should be a proper index for calculating our RM or market return? An index should have two features, desired features. First feature, এটার মধ্যে এত বেশি শেয়ার থাকতে হবে রিজনেবল লেভেলে যেটা মোটামুটি পুরো মার্কেটকে রিপ্রেজেন্ট করে। ওই ক্ষেত্রে ইন্ডেক্সের মার্কেট ক্যাপ এবং হচ্ছে টোটাল মার্কেটের মার্কেট ক্যাপ দুইটার একটা রেশিও আপনাকে আইডিয়া দিবে যে কভারেজটা কোন লেভেলে হচ্ছে। 2 নাম্বার কথা সেটা হচ্ছে যে একটা ওয়াইডলি হেল্ড ইন্ডেক্সের মধ্যে অনেক সময় থিন ট্রেডেড শেয়ার থাকে, ওইটা আমরা চাচ্ছি না বিকজ ইলিকুইড শেয়ারের প্রাইসিং নিয়ে অনেক গ্যাঞ্জাম আছে, গ্যাঞ্জামগুলো আমরা স্যার অ্যাভয়েড করতে চাই। আচ্ছা, এটা ছিল আলোচনা। আচ্ছা, এবার আসেন হ্যালো ইয়েস স্যার। Yes, sir. ধরেন 2010 থেকে যদি আপনি যাওয়া শুরু করেন, আপনি দেখতে পারবেন একটা লম্বা সময় পর্যন্ত আমাদের ইন্ডেক্স কিন্তু রিটার্ন কি ছিল, নেগেটিভ ছিল। একটা লম্বা সময় পর্যন্ত আমাদের মার্কেটে যে রিটার্নটা ছিল, স্টক মার্কেটের কথা বলতেছি, দ্যাট ওয়াজ এ নেগেটিভ রিটার্ন। আপনার কাছে স্টক মার্কেট বেশি রিস্কি মনে হয় নাকি সঞ্চয়পত্র বেশি রিস্কি মনে হয়? স্টক মার্কেট। ফাইন্যান্স আমাদেরকে কি শিখায়? রিস্ক বাড়লে কি বাড়া উচিত? রিটার্ন বাড়া উচিত। তাহলে 2010 থেকে 12, 13, 14 তো আমাদের অনেক নেগেটিভ ছিল রিটার্ন। তো ওই সময়টা কি রিপ্রেজেন্টেবল? ওই সময়টা দিয়ে যে রিটার্নটা ক্যালকুলেশন করি, হোয়াট ডু ইউ ফিল? এটা কি খুব ভালো একটা সময়কে আমরা নিলাম? না স্যার। নো স্যার। তাহলে আমি যেখানে আবার ফোকাস করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে শুধুমাত্র প্রপার ইন্ডেক্স সিলেকশনই গুড এনাফ না, আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে আমরা একটা প্রপার সময়কে নিচ্ছি। কোনটা প্রপার সময়? বলা হয়ে থাকে মিনিমাম 5 বছরের জন্য রিটার্ন ক্যালকুলেশন করো, এবং বলা হয়ে থাকে এমন একটা সময়কে পিক করো যেটাতে মার্কেটের আপ সুইং ডাউন সুইং দুটাই কভার হইছে, সো দ্যাট ইট রিপ্রেজেন্টস অল দা সিজনস। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আমি মার্কেট রিটার্ন ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমার চয়েসেস গুলোর কথা বুঝছি। প্রথম কথা, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মার্কেট রিটার্ন? উই ডোন্ট নো। ইজ দেয়ার এনি গুড প্রক্সি? ইয়েস, উই হ্যাভ প্রক্সিস। প্রক্সি কোনগুলো? ইন্ডেক্স কোনটা হবে এমনটাকে ইন্ডেক্স হিসেবে চয়েস করেন যেটা গোটা মার্কেটের রিপ্রেজেন্টেশন করে একটা লেভেল পর্যন্ত, যেটার মধ্যে ইলিকুইড শেয়ার কম রাখা হয়েছে যাতে করে প্রাইসিংটা ডিস্টর্ট না হয়। 2 নম্বর কথা, কোন সময় নিয়ে নিব? সময় তো অনেকগুলো হইতে পারে। আমি কি মার্কেট রিটার্ন ক্যালকুলেশন করার সময় আমাদের মার্কেটের 2010 অনওয়ার্ডস 4-5 বছর রাখবো? তাহলে তো নেগেটিভ চলে আসবে। নেগেটিভ চলে আসলে কি রিপ্রেজেন্টেটিভ হবে না? বিকজ আমরা জানি যে গড়পড়টা সঞ্চয়পত্র থেকে আমার মার্কেট বেশি দেওয়া উচিত আমাকে। তার মানে এখানে যদি নেগেটিভ আসে এটা আমার বেটাকে প্রভাবিত করবে বা এটা আমার পুরো ইকুয়েশনকে প্রভাবিত করবে। তাহলে কেমন হওয়া উচিত? এমন একটা টাইম জোন নেওয়া উচিত যেটা আমার পুরো সময়টাকে ক্যাপচার করে, যেটা আমার পুরো সময়টাকে ক্যাপচার করে। ক্লিয়ার? Yes, sir. Okay, better formula কি? What is the formula for beta? বেটা কিভাবে ক্যালকুলেশন করা হয়? বেটার ফর্মুলা কি ভাই? এই আপনাদের অবস্থা তো কি বলবো? Farm and divided by sigma of market. জি, আবার বলেন। সিগমা বুঝতে পারছি, এর আগেরটা বলেন। Covariance of farm and market. ইয়া, ফার্ম এন্ড মার্কেট না, একটু বলেন, আর একটু প্রিসাইজলি বলেন কি ছিল? Covariance of return of farm and market. জি, আপনার এগুলোতে কনফিউজ কেন ভাই? এখন হইছে আপনারটা, কিন্তু মানে আপনি তাও পারছেন। ঠিক আছে, আপনাদের অবস্থা তো খুবই কি বলবো, সরি ভাই, বাট আমার কাছে একদম শোচনীয় মনে হচ্ছে, বুঝছেন? শোচনীয় বুঝেন? মানে আমি এটা বলার চেষ্টা করতেছি না আমি অনেক পারি আপনি অনেক পারেন না, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই লেভেলে এগুলা তো মানে আপনার ঠোঁটের আগায় থাকার কথা ভাই।
কোভেরিয়েন্স অফ ইন্ডিভিজুয়াল স্টক রিটার্ন এবং মার্কেট রিটার্ন, তাই না? ইয়েস স্যার। নিচে কি যাবে? স্যার ভেরিয়েন্স অফ মার্কেট। Of market return. জি, ভেরিয়েন্স অফ মার্কেট রিটার্ন। আচ্ছা, এটা নিয়ে হালকা একটা কথা আছে, সেটা বলে শেষ করি। এই তো, আপনি কি জানেন এগেইন বেটা, ধরেন আপনি যেই সময় নিয়ে কাজ করবেন ওই সময়ের উপর বেটা নির্ভর করবে। আপনি যদি 2004 থেকে 5 পর্যন্ত ডেটা নিয়ে কাজ করেন, কোন একটা কোম্পানি বেটা একরকম আসবে। আপনি যদি আগে পরে সময়টা নেন, সেটাও কিন্তু কি আসবে, অন্যরকম আসবে। ঠিক আছে, বেটা আপনার ক্যালকুলেশন ওয়াইজ কি হবে, ডিফারেন্ট হবে। আচ্ছা, 2 নম্বর আসেন, সেটা হচ্ছে যে বেটা আপনি কোন ফ্রিকোয়েন্সি ডাটা নিচ্ছেন। আপনি কি উইকলি ডাটা নিয়ে কাজ করতেছেন, নাকি আপনি মান্থলি নিয়ে কাজ করতেছেন, নাকি আপনি অ্যানুয়াল নিয়ে কাজ করতেছেন, ওটার আলোকে চেঞ্জ হবে। সো বেটা কত হবে একটা ফার্মের, ইট ইজ আ ফাংশন অফ দ্য টাইম পিরিয়ড ইউ আর সিলেক্টিং ফর ইউর স্টক রিটার্ন এন্ড মার্কেট রিটার্ন। বেটা কত হবে, ইট ইজ এ ফাংশন অফ দ্য ফ্রিকোয়েন্সি অফ ডেটা। আপনি কি ডেইলি ডেটা নিয়ে কাজ করতেছেন, নাকি আপনি মান্থলি ডেটা নিয়ে কাজ করতেছেন, ওটার আলোকে চেঞ্জ হবে। ক্লিয়ার? হ্যালো? ইয়েস স্যার। সো আমি হালকা করে আলোচনা করলাম কেপিএম নিয়ে। কেপিএম কেন আলোচনা করলাম, বিকজ এই যে আমরা এখানে দুইটা জায়গায় দেখলাম, দুইটা জায়গায় আমাদের কি দরকার পড়তেছে, দুইটা বা তিনটা জায়গায় যেখানে যেখানে পাচ্ছি, দেখেন এই যে রিটার্ন স্টক রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অন দ্য স্টক কত পার্সেন্ট, 14%। এই 14% আসলো বিভিন্ন জায়গায়, এটা কোত্থেকে আসলো? আমরা বলতেছি যে হ্যাঁ, একটা এগেইন এটা হলো একটা উপায়। আমরা বলতেছি ক্যাপএম দিয়ে আমরা একটা আজ করতে পারি যে একটা মার্কেটের একটা স্টকের রিটার্ন কত আসা উচিত বা কত হওয়া উচিত। এখানে আমরা দেখতে পেলাম যে রিস্ক ফ্রি রেটেও আমাদের অনেকগুলো চয়েস আছে, মার্কেট রিটার্নও আমাদের অনেকগুলো চয়েস আছে। বেটা ক্যালকুলেশন করার সময়ও ডেটা ফ্রিকোয়েন্সি কোনটা ইউজ করব, কোন টাইম পিরিয়ডের জন্য বের করব, এখানে আমার কি আছে, আমার চয়েস আছে। তার মানে কি, তার মানে এই যে আমরা বলতেছিলাম যে একটা কোম্পানির শেয়ার কেউ কেউ কিনতেছে, কেউ কেউ বিক্রি করতেছে, কেন? বিকজ সবার ভ্যালু এক না। সবার মাথায় যে মেন্টাল অ্যাকাউন্টিং করে যে ভ্যালুটা বের হয়েছে, সবারটা কি না স্যার, সবারটা এক না। ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট ভ্যালু। কেন ডিফারেন্ট? খেয়াল করে দেখেন, এত কিছু আলোচনা করছি, সবই তো ডিফারেন্ট, তাই না? আপনার একটা অ্যাসেসমেন্ট থাকতে পারে, আরেকজনের আরেকটা থাকতে পারে। যেহেতু ভ্যালুয়েশন প্যারামিটারের প্রত্যেকটা ডেটা পয়েন্টে ইউ আর মেকিং চয়েস অ্যাজ অ্যান অ্যানালিস্ট, your value will not be the same with other guys' value. That's why somebody would be buying the share, somebody would be like I want to sell the share. ঠিক আছে, কেউ বাই করবে, কেউ সেল করবে, এই কারণে। ক্লিয়ার? ইয়েস স্যার। স্যার মার্কেট রিটার্নের যে এটা ছিল, সময় বিষয়টা ছিল, যেখানে আর কি স্যার মানে সময় যখন নেওয়া হবে ইন্ডেক্সের, আই মিন মার্কেট রিটার্নের ক্ষেত্রে, স্যার এখানে আপসুইং আর ডাউনসুইং দুইটাই আর কি মানে আপনি এমন একটা সময় নিবেন যে সময়টার মধ্যে মার্কেট ধরেন একটা পিক দেখছে, মার্কেট একটা বাবলও দেখছে, যদি সম্ভব হয় বাবলটা বাস্ট হইছে আবার রিকভারি হইছে, আপনি একটা ফুল সাইকেল নেওয়ার চেষ্টা করবেন। এমন একটা সময় নিবেন যে সময়টা একটা মার্কেটের পুরো সাইকেলকে কভার করে। না হলে ধরুন আপনি বুম সময়টা নিলেন, তাহলে আপনার মার্কেটটা বেশি আসবে। আপনি খুব একটা খারাপ সময়কে নিছেন, আপনার নেগেটিভ আসতে পারে। দুইটার কোনোটাই কিন্তু ভালো না, রিপ্রেজেন্টেটিভ না। এটাই বলার চেষ্টা করছি। ক্লিয়ার? স্যার মানে এরকম তাহলে 2010 থেকে 2020 এটা তো মানে আপনি 2010-20 আমি তো এটা एग्जांपल হিসেবে বলছি। আপনি एग्जांपलটাকে কেন কোশ্চেনে ঢুকাইছেন? আমি আপনাকে একটা জেনারেলাইজ ভিউ দিলাম। জি বলেন, তাও বলেন, সমস্যা নাই। মানে স্যারকে বলতেছিলাম যে 2010 থেকে 12 সাল পর্যন্ত তো মানে মার্কেটের অবস্থা অনেক বাজে ছিল। আবার 2000 আই মিন গত বছরই তো মনে হয় পিক করেছে, যদি আমি ভুল না করি মার্কেটটা। আপনি কি এটা শুধুমাত্র আমাদের এই ডিসকাশনটা কি আমাদের মার্কেটের ক্ষেত্রে, নাকি এটা সার্বজনীন ডিসকাশন? ঠিক আছে, আমি 2010 বলতে গিয়ে বলছি, আপনারা কিন্তু পার্সপেক্টিভ বুঝেন না বা বোঝার চেষ্টা করেন না। আমি যেটা বলার চেষ্টা করলাম এগেইন, আপনি এমন একটা সময় নিবেন যেটা কমপ্লিকেটেড সাইকেল একটা থাকবে, মার্কেটের ফুল সাইকেল কভার করে, ফুল সাইকেল কভার করে। ঠিক আছে, এখন আপনি যদি আমাকে বলেন যে স্যার ফুল সাইকেলটা বাংলাদেশের মার্কেটে কত হবে, সেটা একটা আলাদা আলোচনা। সেটা আমাদের গ্রাফ দেখে বুঝতে হবে যে ফুল সাইকেলটা কোথায় কভার করতেছে। ঠিক আছে, আপনি যদি এখন মানে ইয়ার ধরে ধরে জিজ্ঞেস করেন তাহলে তো হবে না। আমার পার্সপেক্টিভ বুঝতে পারছেন আমি কি বলার চেষ্টা করছি? ঠিক আছে, 2010-এর সেপ্টেম্বর অক্টোবরের দিকে উই হ্যাড এ বাস্ট। এর আগে আমাদের মার্কেট বেশ ভালোই চলতেছিল। এরপরে বেশ কিছু বছর আমাদের মার্কেট আরো ডাউন হইছে বা রিকভারি হচ্ছে না। দেন 2017-18 দিকে একটা রিকভারি হইছে, এখন আবার একটা লেভেলে আসছে। এখন
অ্যাজ অ্যান অ্যানালিস্ট এটা আপনার চয়েস যে আপনি এক্স্যাক্টলি কোন সাইকেলটাকে একটা ফুল সাইকেল মনে করতেছেন। এখানে তো আসলে আমি আপনাকে ডিকটেট করলে হবে না, আমি একভাবে করতে পারি, আপনি আরেকভাবে করতে পারেন। বাট যেটা ফিলোসফি সেটা হচ্ছে এমন একটা পিরিয়ড নেওয়া যেখানে ধরেন সবকিছুই আছে, তাতে করে যে রিটার্নটা আসবে ইট উইল বি মোর রিপ্রেজেন্টেশন অফ দ্য ট্রু পিকচার। আদারওয়াইজ আপনি যদি 2009 থেকে 10 রাখেন আপনি দেখবেন যে হিউজ রিটার্ন ইজ অ্যারাউন্ড 30% 40%, জানি না, ক্যালকুলেশন করে দেখতে হবে। আবার আমি যদি অনেক ইয়াতে যাই 2011-12 দিকে যাই বা 13 দিকে যাই যেখানে ধরেন 3600-3300 চলে গেছিল, ওটা তো খুব বাজে একটা সময়, তাহলে তো কোনটাই রিপ্রেজেন্টেটিভ না। এজন্য আমাকে একটা সাইকেল কভার করা উচিত, এটা আমি বলার চেষ্টা করছি। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। জি, নো প্রবলেম। আচ্ছা, ইজ দেয়ার এনি মোর কোশ্চেন স্যার? এই যে আমরা আলোচনাটা করলাম এই পর্যন্ত, ভ্যালুয়েশনের আলোচনা, স্টকের ভ্যালু কেমনে বাইর করা যায় বা হোয়াট আর দ্য ফিলোসফিজ, এটা নিয়ে কি কারো মনে কোনো কোশ্চেন আছে? হ্যালো? না স্যার। ওকে, পারফেক্ট। আচ্ছা, আমরা 5টা টপিক লিখছিলাম, আমরা মাত্র একটা টপিক শেষ করতে পারছি, নো প্রবলেম। সো আমাদের নেক্সট যে বুধবারে ক্লাস হবে আমরা এই বাকি 4টা টপিক শেষ করে ফেলবো। ঠিক আছে, আমাদের সেকেন্ডারি মার্কেটের আলোচনা চলতেই থাকবে। সো আমি চেষ্টা করবো এবার, সেটা হচ্ছে আপনাদের পরীক্ষার ভিতরেও 1-2টা ক্লাস নিব না, মানে আমি 2-1টা মানে ভিডিও হয়তো বা আপলোড করে দিব, বাট ইট উড বি অনগোয়িং ডিসকাশন। মেবি আমাদের আরো 3-4টা ক্লাস লাগতে পারে সবকিছু শেষ করতে সেকেন্ডারি মার্কেট, বাট বাই দ্য এন্ড অফ আওয়ার ডিসকাশন অফ দ্য অ্যাবাউট দ্য সেকেন্ডারি মার্কেট অর আই উড সে ইকুইটি মার্কেট, আই গেস ইউ উড হ্যাভ এ প্রপার আইডিয়া ইকুইটি মার্কেটের ইকোসিস্টেমটা কিভাবে কাজ করে। আমরা আইপিও নিয়ে কথাবার্তা বলছি, এটা নিয়ে আর কথাবার্তা হবে না। আমরা প্রাইভেট ইকুইটি নিয়ে কথাবার্তা বলছি, ওটা নিয়ে আলোচনা শেষ। ঠিক আছে, আমরা এখন কথা বলতেছি হচ্ছে সেকেন্ডারি মার্কেট নিয়ে। লাস্ট ক্লাসে আমরা 3টা মৌলিক বিষয় নিয়ে আলোচনা করছিলাম, শর্ট সেল, দেন হচ্ছে মার্জিন ট্রেডিং এবং হচ্ছে মার্কেট অর্ডার। আজকে আমরা আলোচনা করতেছি হচ্ছে স্টকের যে প্রাইসটা দেখতে পাচ্ছি এটার পিছনকার ভ্যালুর গেমটা কি। আমাদের আলোচনাগুলো চলতে থাকবে। দেন আমরা আলোচনা করব হচ্ছে ট্রেডিং হল্ট কখন হয়, আমরা আলোচনা করব সার্কিট ব্রেকার নিয়ে, আমরা আলোচনা করব হচ্ছে ডিলারের স্প্রেড নিয়ে। ঠিক আছে, দেন আমরা বাংলাদেশের মার্কেট নিয়ে আলোচনা করবো যে আমাদের মার্কেটে সিকিউরিটি গুলা লিস্টিং কেমনে করা হয়, ট্রেড কিভাবে হয়, এন্ড অল দ্যাট। ঠিক আছে, এইভাবে, এবং ইটস এ কন্টিনিউয়াস লার্নিং প্রসেস, শুধুমাত্র ক্লাসই গুড এনাফ না, আপনারা চোখ কান খোলা রাখবেন, জানতে থাকবেন। ঠিক আছে, বাট এগেইন জানার আগে গুরুত্বপূর্ণ হচ্ছে অবজেক্টিভ থাকা, ওপেন থাকা, এবং অবভিয়াসলি যে যা বলছে এটাকে বিনা বাক্য বেয়ে মেনে না নিয়ে এটাকে কোশ্চেন করা, চ্যালেঞ্জ করা। ভয় পাইলে নিজের মতো করে পয়রা চ্যালেঞ্জ করেন, সমস্যা নাই, কিন্তু চ্যালেঞ্জ করা দরকার। রাশিয়াতে একটা কথা বলা হয়, ট্রাস্ট বাট ভেরিফাই। ঠিক আছে, সো এডুকেশন বিষয়টা এরকমই, কাউকে চোখ বন্ধ করে ট্রাস্ট করবেন না, বাট ট্রাস্ট করলেও এটাকে ভেরিফাই করবেন এট ইয়োর লেভেল। ওকে ফাইন, আমরা আমাদের আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি, বিকজ ইটস এ মেকআপ ক্লাস, আর আমার কিছু কাজও আছে। সো আমরা আজকের ক্লাসটাকে এখানে শেষ করতেছি। সো আমি আপনাদেরকে রেকর্ডিং গুলো দিয়ে দিব, এই বুধবারে আবার দেখা হচ্ছে। ঠিক আছে, আর আমি এই যে আলোচনাটা করলাম আজকের ভ্যালুয়েশনের, আই এম শিওর there would be some people who may have some questions. You are encouraged to ask me questions. ঠিক আছে, সবগুলো কোশ্চেনের উত্তর আমার কাছে নাই, বাট আই উইল ট্রাই। আমি ট্রাই না করলেও আপনাদেরকে নিজের এন্ডে জানিয়ে ফেলতে হবে এগুলা। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। কারো কোনো কোশ্চেন আছে কি? আচ্ছা স্যার, আরেকটা, জি শিওর বলেন। স্যার পড়ার বাইরে স্যার হতে পারে, বলেন। স্যার স্যার আমরা যে শুনে থাকি যে ইনভেস্টমেন্ট ব্যাংকিং যেগুলো আছে ওগুলা হচ্ছে কি বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল মডেলিং ইউজ করে। এখন ওই ফাইন্যান্সিয়াল মডেলিং ইউজ করার সময় মানে এই যে স্যার আজকে যে আমরা চয়েসেস গুলো পড়লাম, যে মানে এই যে ডিভিডেন্ড মডেল, ডিসকাউন্টিং মডেলের যে বিভিন্ন চয়েসেস থাকে, যে আবার তারপর মার্কেট ডিক্লাইনের সময় বিভিন্ন চয়েসেস থাকে ইন্ডেক্সের ক্ষেত্রে। স্যার এই যে ফাইন্যান্সিয়াল মডেলিং গুলোতে ভ্যারি করে, এটা কি এই চয়েসেস এর কারণে যে বলে যে বিভিন্ন ফাইন্যান্সিয়াল মডেলিং ইউজ করে, এই চয়েসেস গুলো ভ্যারি করার কারণে? মডেলের অনেকগুলো দিক আছে। একটা হচ্ছে মডেলটা আসলে বেসিক্যালি কোন আর্কিটেকচার ফলো করতেছে, লাইক ফ্রি ক্যাশ ফ্লো টাইপের মডেল আছে, আমরা দেখাই না রিজিডুয়াল আর্নিং এর উপর ভিত্তি করে মডেল আছে, ডিভিডেন্ড ডিসকাউন্টের উপর ভিত্তি করে মডেল আছে। আমি ব্লুমবার্গ টার্মিনাল ইউজ করছি। ব্লুমবার্গ টার্মিনালে ভ্যালুয়েশন করার সময় আপনার সামনে অনেকগুলো চয়েস দেয়, ইউ পিক দ্য ডেটা, মডেলটা অটোমেটিক্যালি আপনাকে বলে দেবে ভ্যালু কত হওয়া উচিত। সো আপনি যদি বলেন আপনার কোশ্চেনটা, আমি যদি এভাবে চিন্তা করি যে মডেলের মধ্যে অনেকগুলো ভেরিয়েশন আছে কিনা ফাইন্যান্সিয়াল মডেলের মধ্যে, অ্যান্সার ইয়েস, মডেলের মধ্যে অনেক ভেরিয়েশন আছে।
ব্লুমবার্গ টার্মিনাল একটা অর্গানাইজ প্ল্যাটফর্ম যেখানে আমরা লিস্টেড কোম্পানিগুলোর ডেটা থাকলে ভ্যালুয়েশন করতে পারি। আমি নিজে এটা ইউজ করছি, আমি দেখছি যে হ্যাঁ, আমি যখন ভ্যালুয়েশন করছি আমার সামনে অনেকগুলো চয়েস ছিল, আমি আমার মতো করে সেট আপ দিয়ে করতে পারছি। ঠিক আছে, ইয়েস, বুঝতে পেরেছি স্যার। বাট আমি যেটা বলার চেষ্টা করলাম, বা আপনার কোশ্চেনটা আপনি তো পুরোপুরি আমি বুঝি নাই, বাট আমি যেটা জানি সেটা হচ্ছে এরকম যে অ্যাজ অ্যান অ্যানালিস্ট আপনি চাইলে অনেক ধরনের মডেল ইউজ করতে পারেন। প্রতিটা মডেলেই আপনার অসংখ্য চয়েস থাকে, তো ডিফারেন্ট মডেল আছে, প্রতিটা মডেলের ভিতরে আবার অনেকগুলো চয়েস আছে। এই কারণে একই স্টক ফলো করে 100 জন অ্যানালিস্টের কাছে একই স্টকের ভ্যালু ডিফারেন্ট আসতে পারে, তাই না? জি স্যার। এই জন্য আমি বলছিলাম শুরুর দিকে যে ভ্যালুয়েশনটা হচ্ছে একটা মাইক্রো লেভেলের ব্যাপার, এটা পার্সন টু পার্সন ভেরি করবে। প্রাইস হচ্ছে মার্কেট ডিটারমাইন, ইটস মোর লাইক গিভেন, ইটস পাবলিক। ঠিক আছে, ইয়েস স্যার। পারফেক্ট। ইজ देयर এনি মোর কোশ্চেন স্যার? নো প্রবলেম, আমরা আরো কিছু কোশ্চেন উত্তর দিতে পারবো, সমস্যা নাই। ইজ देयर এনি মোর কোশ্চেন? ঠিক আছে, আই বিলিভ কোনো কোশ্চেন নাই। সো আমরা নেক্সট ক্লাসে মিট করতেছি এবং আমরা বাকি যে 4টা ইস্যু আছে 4টা ইস্যু শেষ করব, দেন আমরা আবারও সেকেন্ডারি মার্কেটে আরো ডিটেইলে যাব। সো আরো 3 থেকে 4টা ক্লাস লাগবে আমাদের ইকুইটি নিয়ে। বাট আই জাস্ট ওয়ান্ট ইউ পিপল টু গেট এ প্রপার আইডিয়া যে কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ না। এই বিষয়টা যদি আমি শিখতে চাই ফিউচারেও, যে আমি রাখতে চাই আমার লাইফের একটা পার্ট হিসেবে, আমার আসলে কোনটাতে বেশি ফোকাস দিতে হবে, এই টাইপের কিছু জিনিস আমরা কথাবার্তা বলবো। সো সি ইউ অন ওয়েডনেসডে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফিজ।